ভিডিও অন করতে পারবো না। মন দিয়ে শোনো কি বলছি। খুব ছোট্ট একটা গল্প এটা, ঠিক আছে? বিশেষ কোনো তোমরা কোয়েশ্চেনস এর টাইপ নিশ্চয়ই দেখে নিয়েছো। কোয়েশ্চেনস তোমরা সলভ করেছো অলরেডি। কিছুজন দেখলাম তোমরা করেছো। আজকে সারাদিনে কারা করেছো আমার দেখা হয়নি। ফ্রান্স ফ্যানন একজন পোস্ট কলোনিয়াল থিংকার্স, বাট খুব গভীরে গিয়ে কিছু প্রশ্ন করবে সেরকম কোনো ব্যাপার নেই। যে প্রশ্নগুলো এখানে গত কয়েক বছর মানে নতুন সিলেবাসে এসেছে 2018 এ। যে প্রশ্নগুলো এখানে করা হয়েছে সেগুলো তোমরা দেখবে মেইনলি যে ইনফরমেটিভ কোয়েশ্চেনস এবং বেসিক একটা প্যাটার্ন যদি আমরা ফলো করি ইনফরমেশনের, তাহলেই দেখবে সমস্ত কিছু কমন পাবে। বাট তারপরেও আইডিয়াটা মনে রাখা দরকার ভীষণ ভাবে। তার অন্যতম কারণ হচ্ছে যে অনেক সময় থিঙ্কার ওয়াইজ তোমাদের যদি ক্ল্যারিটি না থাকে, অনেক সময় যে কোয়েশ্চেন্স গুলো দেয় সেগুলোর মধ্যেও তোমাদের হয়তো স্বচ্ছতা তৈরি হবে না। তো বোঝা উচিত যে ইনি কোন থিওরিস্ট, কোন ধরনের থিওরি তিনি দিয়েছেন এবং আহ, এবং তিনি কি ধরনের আমাদের সামনে কি বলবো যে ওয়ার্ল্ডটিকে পরিবর্তন করে করেছেন এবং কিভাবে একটা নতুন ডিসকোর্স তৈরি করেছেন, এটাকে আমাদেরকে বুঝতে হবে। তো এটাই আমরা আজকে চর্চা করব। আমি তোমাদের দেখলাম বোধহয় 10টা কোয়েশ্চেন্স এখনো পর্যন্ত পরীক্ষায় এসেছে। 10টা কোয়েশ্চেন্স এর 10টাই আমি দেখলাম যে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স সেখানে জিজ্ঞেস করেছে আর ফ্রম হিজ ওন রাইটিংস, যে সেখানে ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক এবং রেচ অফ দ্য আর্থ বলে যে দুটো বিখ্যাত তার গ্রন্থ আছে, দুটোই বই ভিডিও অন আছে করতে তার। পারবো না। সো মন দিয়ে মেইনলি তার শোনো দুটো বই এবং সেখানে কিন্তু জিজ্ঞেস করেছে, আর বিশেষ কিছু সেখানে কিন্তু জিজ্ঞেস করেনি। এবং একটা প্রশ্ন আমি এবার যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওনার যে বইয়ের যে প্রিফেসটা আছে, সেই প্রিফেসটা কে লিখেছেন। তো সেই সময়কার সমসাময়িক একজন এক্সিস্টেন্সিয়ালিস্ট যিনি ছিলেন, জা পল সার্ত্রে, তিনি লিখেছিলেন। এবং নতুন আরেকটা কোয়েশ্চেন দেখলাম যেটা একটু ট্রিকি কোয়েশ্চেন্স, সেটা হচ্ছে যে ওনার বইয়ের চ্যাপ্টার গুলো নাম জানতে চেয়েছিল, যে চ্যাপ্টার গুলো কোন 5টা অপশন দিয়েছিল, দিয়ে বলেছে যে এর মধ্যে কোনটা তার নিজের লেখা বইয়ের চ্যাপ্টার। তো বুঝতেই পারছো খুব ইনফরমেটিভ কোয়েশ্চেন্স করেছে, কনসেপচুয়াল কিছু না। Most of the questions were asked from the list of his writings, mainly two books. One was Black Skin, White Mask, and another one was Wretch of the Earth. ফলে এখানে তোমরা দেখবে যে যে বিষয়গুলো এখানে আমাদেরকে একটুখানি ধ্যান দিতে হবে সেটা হচ্ছে ইনফরমেশন গুলোর উপর বেশি জোর দিতে হবে এবং থিওরিটার উপরে জোর দিতে হলে আমাদেরকে মেইনলি পোস্ট কলোনিয়াল থিওরিসটা বুঝতে হবে। তো পোস্ট কলোনিয়াল থিওরিস্ট হিসেবে যখন আমরা তাকে চর্চা করছি তখন আমরা দেখব যে পোস্ট কলোনিয়াল তিনি একজন থিওরিস্ট, সেটা আমরা অনেকটা পরে এসে উদ্ঘাটন করছি বলতে বলা যেতে পারে। যে যখন আলজেরিয়াতে যখন মুভমেন্ট চলছে, ন্যাশনাল ফ্রিডম ফাইট চলছে বলতে পারো, সেই ন্যাশনাল ফ্রিডম ফাইটে তার একটা বড় পার্টিসিপেশন ছিল। তিনি একজন সাইকো অ্যানালিস্ট ছিলেন, তিনি সাইকোলজিস্ট ছিলেন বলা ভালো, এবং সাইকো অ্যানালিস্ট একটা থিওরিও তিনি ডেভেলপ করেছিলেন। এবং তার এই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কস গুলো তিনি তার এই মেইনলি দুটো বইয়ে, ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক এবং রেচ অফ দ্য আর্থেই তুলে ধরেছিলেন। এবং স্যার আমি এদিকেই আছি। এবং আমরা দেখতে পাবো যে 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 সেখানে এই বইগুলো যখন লেখা হয়েছিল তোমরা দেখবে 1954 1960 এর দিকে তার দুটো বই লেখা হয়েছে। বই এক্সাক্ট ডেট গুলো লেখা আছে, আমি মেটেরিয়ালসটা তোমাদের পাঠিয়ে দিয়েছি, সেখানে দেখে নাও। তো এই দুটো রাইটিং যখন তার সামনে আসলো আমরা দেখতে পাবো যে সেগুলো তার তার নিজের মাতৃভাষায় তিনি অবশ্যই লিখেছেন। সেগুলো প্রথম দিকে বোধহয় ফ্রেঞ্চেই বোধহয় প্রকাশিত হয়েছিল, পরবর্তীকালে এগুলোকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে। তো যেহেতু তার রিজিওনাল একটা ল্যাঙ্গুয়েজে সেখানে বলা যেতে পারে, সেই সময়কার কনটেক্সটে বলা যেতে পারে যে একটা ছোট্ট একটা পরিসর রয়েছে, অ্যাপ্লিকেশনস রয়েছে, এই ধরনের একটা ল্যাঙ্গুয়েজে যেহেতু লেখা হয়েছে এবং লেখাটাও যেহেতু বলতে পারো এক প্রকার শাসক বিরোধী লেখা, খুব একটা বেশি কিন্তু সেই সময় একটা পপুলারিটি গেইন করতে পারেনি। এবং এখনকার দিনে যেটা আমরা নজর দিচ্ছি বা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে একটা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা কনসেপ্ট তৈরি হয়েছে। হ্যাঁ, যে ওয়ার্ল্ড ওয়াইড একটা কনসেপ্ট তৈরি হয়েছে, গ্লোবালাইজেশন একটা কনসেপ্ট হয়েছে। তো এখন আমেরিকাতে কোনো বই লিখলে আমরা এখান থেকে জানতে পারছি, ইন্ডিয়াতে কোনো কিছু পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট হলে সেটা আমেরিকা থেকে যেমন খুব ইজিলি সেকেন্ডের মধ্যে, যেমন এখানে টাইমের গ্যাপটাকে কমিয়ে দিয়ে, স্পেসের গ্যাপটাকে কমিয়ে দিয়ে বা রিডিউস করে বলা যেতে পারে, এলিমিনেট করা বলা ভালো, যে যেভাবে এখন গোটা বিশ্ব জুড়ে একটা একটা ইউনিফর্মিটি ডেভেলপ করা হয়েছে, তখনকার ওয়ার্ল্ড তো সেই রকম ছিল না।
ফলে তার একটা নির্দিষ্ট রিজিয়নের একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজে যখন লেখা হয়েছে তখন ইট ওয়াজ ভেরি হার্ড টু গেট সাকসেস ওয়ার্ল্ড ওয়াইড, সেটা আমরা কিন্তু সেখানে নোটিশ করব। এবং তোমরা দেখবে যে আহ, এই যে বইগুলো লিখেছে এই বইগুলো অনেক পরে এসে সে কারণে কিন্তু পপুলারিটি লাভ করেছে। বিশেষ করে দেখবে তোমরা এডওয়ার্ড সাইটের একটা বইয়ের নাম নেট পরীক্ষায় অনেকবার জানতে চাই, সেই বইটার নাম হচ্ছে ওরিয়েন্টালিজম। ওরিয়েন্টালিজম মানে হচ্ছে এটা প্রাচ্যবাদ। আমরা তো সবসময় আমাদের নিজেদের লাইফস্টাইলের মধ্যে, আমাদের লাইভলিহুডের মধ্যে আমরা সবসময় যেটাকে ভ্যালুস দিয়ে থাকি, হ্যাঁ, আর্টিফিশিয়ালি বলা যেতে পারে, সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন কালচার। যে আমরা ইংরেজিতে কথা বলছি, আমরা ইংলিশদের আইদার ইংলিশদের বা ওয়েস্টার্নের আরো অন্য কোনো কান্ট্রিজের কোনো আইডিয়াকে ফলো করছি, লাইক দিস টাইম আই এম ওয়ারিং জিন্স প্যান্ট। তো এটা আমাদের কালচার নয়, সেটা ওয়েস্টার্ন কালচার। ওয়েস্টার্নে এটা ডেভেলপ হয়েছে এবং সেটা একটা শুধু পোশাক নয়, সেই পোশাকের সঙ্গে একটা নির্দিষ্ট কালচারও কিন্তু জড়িয়ে আছে। তো আমরা সেই কালচারটিকে ফলো করছি, লাইক লাইক দ্যাট। যে এইরকম ভাবেই দেখবো আমরা যে বিভিন্ন রকম ভাবে আমরা কিন্তু সবসময় একটা ওয়েস্টার্ন আইডিয়াতে কিন্তু ঘেরাও হয়ে রয়েছি। আমরা এনসার্কেলড হয়ে রয়েছি বলতে পারো যে ওয়েস্ট আমাদেরকে কিন্তু ঘিরে রেখেছে। তো সেটা শুধুমাত্র যে ইন্ডিয়ার জন্য তা কিন্তু নয়, এবং আমরা ওয়েস্ট বলতে মেইনলি আমাদের উপর ডমিনেশনসটা বিশেষ করে ইন্ডিয়া, বিশেষ করে আমরা দেখতে পাই ইউকের। তার কারণ ইউকে জানো তোমরা যে দীর্ঘ 250 বছর এখানে শাসন করেছে তারা এখানে। ফলে এটা বোধহয় খুব বেশি স্বাভাবিক একটা বিষয় যে এখানে তাদের হেজিমনিটা বেশি হবে। বাট শুধু এখানে নয়, তোমরা দেখবে যে আরো যে সমস্ত কলোনিজ গুলো ছিল, মানে এই কলোনাইজার্সরা ছিল ব্রিটিশদের পাশাপাশি, সেই সময় ফ্রেঞ্চরা ছিল, ডাচরা ছিল, যাদেরকে আমরা নেদারল্যান্ড বলি এই মুহূর্তে, ডাচরা ছিল। তারপরে সেখানে আমেরিকানরাও কিছুটা করেছে, জাপানও পরবর্তীকালে তোমরা জানো কিছুটা করেছে। তো ওয়েস্টের আইডিয়া গুলো কিন্তু বেশি, বা ওয়েস্টের ডমিনেশনসটা বা এই কলোনাইজার হিসেবে উঠে আসার ক্ষেত্রে ওয়েস্টের একটা কিন্তু ইম্পর্টেন্স বেশি ছিল, বা তাদের রোলটা আমরা কিন্তু বেশি দেখতে পাবো। এই আলজেরিয়া যে দেশটিকে নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করছি, যেখানকার একজন থিঙ্কার্স কে নিয়ে আমরা আলোচনা করছি, ইনি দেখবো আমরা যে ক্যারিবিয়ান অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন ফ্রান্স ফ্যানন, এবং আমরা দেখতে পাবো এটা সেই সময় বলতে পারো আলজেরিয়ারই একটা পার্ট, এবং ফলে আমরা দেখতে পাবো যে সেখানে ফ্রেঞ্চদের একটা বড় রকমের কলোনি ছিল। সেটা ফ্রেঞ্চ, হ্যাঁ, ফরাসিদের একটা কলোনি ছিল। দীর্ঘদিন তারা সেখানে ডমিনেট করছিল। হ্যাঁ, যেমন ব্রিটিশরা আফ্রিকাকে করেছে, ইন্ডিয়াকে করেছে, সেই একই রকম ভাবে আমরা দেখতে পাবো যে আলজিয়ার উপরেও কিন্তু একটা ফ্রেঞ্চদের একটা কিন্তু ডমিনেশন ছিল, তাদের সেটা কলোনি ছিল। এখানেই আমরা দেখবো যে এখানেই আমরা দেখবো যে আহ, এখানে আমরা দেখবো যে সেই সময় ফ্রেঞ্চদের যেমন সেখানে কলোনি গড়ে উঠেছে, ইন্ডিয়াতে যেমন তোমরা দেখেছো সেরকম ফ্রেন্সেও দেখবে এই আলজিয়ার্সেও তোমরা দেখবে যে সেই সময় আহ ফ্রেঞ্চদের। তো ফ্রেঞ্চরা মেইনলি তখন সেখানে কি করেছে, সেটা একই জিনিস করেছে যেটা ব্রিটিশরা এখানে এসে করেছে। ব্রিটিশরা এসে এখানে কি করেছে না, আহ, এখানে এখানকার এই ল্যান্ডটিকে, এখানকার ল্যান্ডের কালচারটিকে নিজের মতো করে ম্যানিপুলেট করে নিয়েছে, নিজের মতো করে ভেঙে আবার গড়ে নিয়েছে। যেমন আমাদের এখানে তোমরা দেখবে যে এগ্রিকালচারাল সিস্টেমটাকে ভীষণ রকম ভাবে ব্রেক করেছে, ইকোনমিক সিস্টেমটাকে ব্রেক করেছে, ইকোনমিক সিস্টেম ব্রেক করার পাশাপাশি সেখানে দেখবো আমরা ব্রেক করেছে কিভাবে না, যেখানে হয়তো দেখবে তোমরা সাধারণ ধান চাষ হতো সেখানে, সেখানে তোমরা দেখবে যে সেখানে এসে ইন্ডিগো চাষ করছে, যেটাকে আমরা বাংলায় বলি নীল চাষ। তো নীল চাষ করছে, যেখানে হয়তো গম উৎপাদন হবে সেই মাটিতে গিয়ে সেখানে সে পাট উৎপাদন করেছে। তো বিভিন্ন ধরনের এই ধরনের ক্রপস যেগুলো সেখানে প্রডিউস করা হয়েছে, যেগুলো হয়তো আমাদের ইন্ডিয়ানসদের ডিমান্ড ছিল না, বাট ইট ওয়াজ হাইলি ডিমান্ডেড ফর দি ব্রিটিশার্স সেই সময় বলা যেতে পারে। তো আমাদের যেমন খাদ্যের অভাব, খাদ্য আমরা তৈরি করব সেটা না করে আমাদেরকে জোর জবরদস্তি নীল চাষ করিয়েছে। হ্যাঁ, যে নীল চাষ কি হয় না, নীল যেটা আমরা ওই আর কি কাপড়ে রং করি, তো সেই রঙের প্রয়োজন। তো দেখো মানুষের আমাদের বেসিক রাইটস গুলো নিয়ে আমরা ফাইট করছি, আর ওরা ওখানে তাদের লাইফস্টাইল মেনটেন করার জন্য ফাইট করছে। তো কতটা তারা এক্সপ্লয়টেশনস বুঝতেই পারছো যে আমাদের উপর চালিয়েছে সেই সময়। তো দ্য কেস ওয়াজ সেম ইন আলজেরিয়া অ্যাজ ওয়েল, আলজিয়ার্স অ্যাজ ওয়েল, এটা আমরা কিন্তু বলতে পারি। আলজিয়ার্সেও আমরা দেখবো যে আলজিয়ার্সে এই একই রকমের তারা ইকোনমিক ড্রেন করেছে, যে তারপরে তারা সেখানে তাদের এডুকেশন সিস্টেমের মধ্যে সেখানে ফ্রেঞ্চের ভাষা, ফ্রেঞ্চের কালচার, হ্যাঁ, সমস্ত কিছু দেখবে ফ্রেঞ্চদের তারা কিন্তু আলজেরিয়াতে ঢুকিয়েছে। আমাদের এখানেও যেমন দেখবে যে এডুকেশন সিস্টেম দেখবে
ম্যাকলে কমিটি তৈরি হচ্ছে, সেখানে দেখবে এডুকেশন সিস্টেম আসছে। হান্টার কমিশন তৈরি হচ্ছে, সেখানে দেখবে এডুকেশন নিয়ে আসছে। ধীরে ধীরে ব্রিটিশদের ইংলিশ এডুকেশন, লিটারেচার, সমস্ত কিছু লিটারেচারের মধ্যে দিয়ে তাদের এডুকেশন সিস্টেম, তাদের ভ্যালু সিস্টেমস গুলো কিন্তু পুশ করা হচ্ছে। সো দিস ইজ হাউ উই গ্র্যাজুয়ালি গোয়িং টু দ্য পাথ অফ, বলতে পারি আমরা যে ব্রিটিশ, হ্যাঁ, যে ব্রিটিশদের পাথে আমরা রাস্তায় আমরা এগোচ্ছিলাম। তো সেই সময় আমরা দেখতে পাবে যে এই একই জিনিস আলজেরিয়াতে হয়েছে এবং সেখানেও একই ধরনের যে এখানে আমরা ইংলিশ শিখেছি, ওখানে ওদেরকে ফ্রেঞ্চ শেখানো হয়েছে। এখানে আমাদের ইকোনমিক সিস্টেমে আমাদের ধানকে বদলে দিয়ে এখানে নীল চাষ করা হয়েছে, তো ওদেরও ওই রকম ম্যানিপুলেট করে ফ্রেঞ্চরা নিজেদের মতো করে সবকিছু করে নিয়েছে। পুরো কালচারটাকেই তারা কিন্তু ওই রকম ভাবে ডেভেলপ করেছে। এবার আমরা দেখতে পাবে যে এই রিজিয়নস গুলোতে মেইনলি যেগুলো দেখবে যে যে ইন্ডিয়া বা আফ্রিকা, এই সমস্ত দেশগুলোতে তোমরা দেখবে যে মেজরলি এগুলোতে কিন্তু আদিবাসী মানুষের সংখ্যাটা বেশি। কেন? তার কারণ মডার্নাইজেশন সেখানে পৌঁছায়নি, সিভিলাইজেশনের কনসেপ্ট গুলো তখনও গড়ে ওঠেনি খুব একটা, বেশি বলবো না যে এত, যেটা এই মুহূর্তে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, তখনকার দিনে এতটা পপুলার ছিল না বা এতটা ওয়ার্ল্ড ওয়াইড ছিল না ব্যাপারটা, যে গ্রামীণ লেভেল পর্যন্ত এতটা হয়নি। তখনও দেখবে প্রচুর জঙ্গল, গ্রাম, মানুষ একেবারে এই বন্য প্রাণীদের মতো জীবনযাপন, তাদের এতটা বেশি রুলস রেগুলেশন নিয়ম ছিল না যেগুলো এখন আমরা তৈরি করেছি। তো অ্যালজিয়ার্স এর কেসটা একটুখানি আরো বলা যেতে পারে কমপ্লেক্স ছিল, এবং তোমরা জানবে এটাও যে আমরা স্বাধীনতা লাভ করার, তারা অনেক পরে এসে স্বাধীনতা লাভ করেছে। তো আমরা যখন স্বাধীনতা লাভ করে আমাদের আমাদের নেশন বিল্ডিং এর কাজ করছি, তখন তারা কিন্তু ফাইট করছে, তারা ফ্রিডমের জন্য তারা ফাইট করছে। আলজিয়া ফ্রান্সের বিরুদ্ধে ফাইট করছে তারা, যে তারা স্বাধীনতা চায়, তারা মুক্তি চায়, তারা ইমানসিপেশন চায়। এবং সেই সময় দেখবে যে ওই সময়ে একজন এই ধরনের মনোবিদ উঠে আসেন, যার নাম হচ্ছে এই ফ্রান্স ফেনান। ইনি ওই আলজেরিয়াতে আমরা দেখতে পাবো যে সেই সময় মনোবিদ বলতে বুঝতেই পারছো যে তিনি মনের ডাক্তার, হ্যাঁ, যে মানুষের মনের রোগটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, মনের রোগটা কি, মানুষ, আমরা শরীরের রোগগুলোকে বেশি আমরা ট্রিটমেন্ট করি, কিন্তু সেই সময় দেখবে এগুলো খুব কম সেই সময় যদিও চর্চা হতো, কিন্তু বেশিরভাগও মানে যতজনও আসতো সেখানে বা তাদের মধ্যেও দেখা যেত যে তাদের মনের রোগের সংখ্যাটা বেশি। তো যাই হোক, তিনি তখন একজন সাইকোলজিস্ট ছিলেন এবং সেই সাইকোলজিস্ট হওয়ার সুবাদে আমরা দেখেছি যে তিনি খুব ক্লোজলি মানুষকে, কিন্তু মানুষের মনের সমস্যাগুলোকে নিয়ে তখন কিন্তু তিনি একটা চর্চা করতেন। মানুষের মনের রোগগুলো নিয়ে তিনি বোঝার চেষ্টা করতেন এবং বারে বারেই তিনি যেটা খুঁজে পেয়েছেন সেটা হচ্ছে যে মানুষ যেভাবে নিজেকে অসুখী ফিল করছে, এই যে রোগ হয়েছে তার বলে সে ফিল করছে, সে ডাক্তারের কাছে আসছে। যখন সে ডাক্তারের কাছে আসছে, ডাক্তার যখন সেটা পরীক্ষা করে দেখছে যে ওর কি হয়েছে এক্স্যাক্টলি পেশেন্টের, তখন সে খুঁজে পাচ্ছে ফ্রান্স ফ্যানন এবং আরো সেই সময়কার আরো সিগমন্ড ফ্রয়েডের নামও তোমরা শুনবে। তো এরা প্রত্যেকেই সাইকোলজিস্ট, এরা সাইকো অ্যানালিটিক্যাল থিওরি দিয়েছেন, এরা দেখবে খুব হাইলি ডেভেলপ করেছেন। এবং তোমরা সিগমন্ড ফ্রয়েডের নামও যখন পড়বে তখন যৌন, আমি তোমাদের এর আগের দিন কার্ল মার্ক্সেরই এলিয়েনেশন পড়াতে গিয়ে সিগমন্ড ফ্রয়েডের নাম বলেছিলাম, যে তিনি যৌনতার কথা বলেছেন, যে এলিয়েনেশন হচ্ছে মানুষের, তার কারণ যৌনতা। তো যাই হোক, এখানেও তিনি ওই সাইকোলজিক্যাল অ্যানালিটিক বিষয়টাকেই তুলে ধরার চেষ্টা করেছেন। ফ্রান্স ফ্যাননও এইরকম ভাবে তিনি মানুষের মনের সমস্যাগুলোকে বোঝার চেষ্টা করেছেন, যে মানুষের মনে আসলে চলছেটা কি। তো দেখেছেন তিনি একটা কমন প্যাটার্ন, প্রত্যেকের মধ্যে একটা কমন প্যাটার্ন তিনি খোঁজার চেষ্টা করেছেন, যেটাকে বলা হচ্ছে থিওরি। যে তিনি সাইকোলজিক্যাল একটা কমন প্যাটার্ন খোঁজার চেষ্টা করেছেন, কমন একটা থিওরি খোঁজার চেষ্টা করেছেন। কি? তিনি দেখেছেন যে যে মানুষগুলো তার কাছে এখানে ডাক্তারির জন্য, মানে ডাক্তার দেখাবে বলে তারা এসেছে, ট্রিটমেন্টের জন্য এসেছেন। তো পেশেন্টস যারা, ফ্রান্স ফ্যানন একজন ডাক্তার, তার কাছে যখন আসছেন তখন তিনি দেখছেন যে প্রত্যেকের একটা কমন রোগ। কমন রোগটা কি না, কমন রোগটা হচ্ছে যে তারা প্রত্যেকেই অসুখী, তার কারণ তারা ফ্রেন্ডসদের মতো জীবনযাপন করতে পারছে না, ফ্রেন্ডসদের মতো তারা লিভিং স্ট্যান্ডার্ড ডেভেলপ করতে পারছে না। তারা ফ্রেন্ডসদের মতো, একজন হয়তো ফ্রেন্ডস সুন্দরী কোনো মহিলার প্রতি তাদের হয়তো আকৃষ্ট হয়েছে, তারা সেটার প্রতি সেটা তারা পাচ্ছে না। আহ, বা একজন মহিলা হয়তো সুন্দর, সেখানে ফ্রেন্ডস সুদর্শন একজন পুরুষ, হ্যাঁ, সে হয়তো দেখেছে, তার সঙ্গে সে হয়তো জীবন যাপন করতে চায়, তার সঙ্গে বাকি সময়টা কাটাতে চায়, সে পাচ্ছে না, তার জন্য সে একটা মানসিক একটা অসুখ তারা কিন্তু হয়েছে, মনে মনে সে কিন্তু হ্যাপি নয়, নিজের জীবন নিয়ে হ্যাপি নয়। শুধু তাই নয়, এখানে ব্রিটিশরা এসে যেমন দেখবে তোমরা যে ফর্সা সাদা, সাদা কালোর একটা 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 ডেফিনেশন তৈরি করে দিয়ে গেছে, একটা 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 সোসাইটাল ডেফিনেশন বলতে পারো, একটা অর্গানিক একটা বলতে পারো, যে একটা ডেফিনেশন তৈরি করে দিয়ে গেছে। এবং সাদা মানেই সেখানে হচ্ছে সেটা সুপিরিয়র, আর যদি ব্ল্যাক হয় বা ব্রাউন হয় তাহলে সেটা ইনফেরিয়র, ছোট, খারাপ, এইরকম ভাবে তুলে ধরেছে। ঠিক ওই রকম ভাবেও আমরা দেখবো
যে আলজিয়ার্সেও আমরা দেখতে পাবো কি না ফ্রেঞ্চরা কিন্তু এই জিনিসগুলো করেছে। যে যারা সাদা মানে ওরা ওদের নিজেদের কথা বলছে তারা, ফ্রেঞ্চরা তারা উন্নত জাতি। এরা কালো, এরা হচ্ছে নিগ্রো, এরা হচ্ছে কিন্তু নিচু জাতি। এরা এদের 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 আ আ এদের এরা উন্নত জাতি নয়। এদের এতটা সম্মান নেই সমাজে। আ তো এইরকম ভাবে বারেই বোঝানো হয়েছে যে ফ্রেঞ্চ মানে হচ্ছে সে তার একটা সাদা কালার হবে। সে ফ্রেঞ্চ ভাষায় কথা বলবে। আ সে সবসময় একটা বলা যেতে পারে যে আ একটা 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 মডার্নিটি নিজের মধ্যে সে সবসময় প্র্যাকটিস করবে। এবং সেই মডার্নিটিটা কি? সেই মডার্নিটিটা হচ্ছে যে সেখানে একটা রেশনালিটি সে প্র্যাকটিস করবে। ভালো করে টার্মগুলোর দিকে ধ্যান দাও। সেটা হচ্ছে যে সে আ মডার্ন তার কারণ তার মধ্যে একটা রেশনালিটি যে একটা জন্ম নিয়েছে। আ যুক্তি যুক যুক্তির একটা তার মধ্যে কিন্তু প্রবেশ ঘটেছে। তার মধ্যে যুক্তির প্রবেশ ঘটেছে বলে সে কি করবে? না সে কিন্তু একটা প্রপার মানুষের মতো বিহেভ করবে। আ এবং এই ধরনেরই জীবনযাপনগুলোকে ভালো হিসেবে দেখানো হচ্ছে। তো বারেই যখন এই ফ্রেঞ্চরা যখন এই আলজিয়ার্সের মানুষদের উপরে যখন অত্যাচার করছে, তখন তারা বারেই অত্যাচার করেছে। এটা তিনি দেখেছেন যে বারেই তারা অত্যাচার করেছে এইরকম ভাবে যে তারা সেখানে কি না তারা একটা পশুর মতো জীবনযাপন করে। হ্যাঁ? আলজিয়ার্সের মানুষরা আ বা কলোনির মানুষরা তারা পশুর মতো জীবনযাপন করে। তাদের ঘর সংসার এতটা উন্নত নয়। তারা যখন তারা যখন নিজেদের আ মানে একটা শারীরিক সম্পর্কে যখন জড়িত হয় তখন সেখানে তারা দেখতে পাবে যে তারা একেবারে পশুর মতো সেখানে কিন্তু সেটাকে সেখান থেকে একটা তৃপ্তি অনুভব করার চেষ্টা করে। অন্যদিকে এই জিনিসগুলো অনেকটা রেশনালিটি প্রবেশ করেছে দেখে ফ্রেন্ডসদের মধ্যে সেগুলো কিন্তু এতটা কিন্তু রিজিড নয় বা এতটা কিন্তু ডমিনেটিং নয়। তারা রেশনাল যেহেতু কাজেই প্রত্যেকে এখানে হিউম্যান রাইটস কে ভ্যালুস দেয় তারা। তারা সেখানে নিজেদের আরকি কমিউনিটির মধ্যে ফ্রেন্ডসদের মধ্যে তারা হিউম্যান রাইটস কে ভ্যালুস দেয়। তারা একে অপরকে রেসপেক্ট করে। এই যে কনসেপ্ট গুলো সেখানে রেশনালিটির কনসেপ্ট যেগুলোকে বলা হচ্ছে যে একজন মানুষ অন্য একজন মানুষকে শ্রদ্ধা করবে এই যে কনসেপ্ট গুলো তাদের নিজেদের মধ্যে ডেভেলপ করেছে। কিন্তু যখনই তারা আলজিয়ার্সদের মানুষের কথা বলছে তখন তারা বলছে যে এরা নিচু জাতি। এরা এরা পশুর মতো জীবনযাপন করে। এদের না কোনো ফ্যামিলি কালচার আছে, না এদের কোনো আ সোসাইটাল কালচার আছে, না এদের কোনো নিজের জীবনযাপনের মতো একটা ভালো জীবনযাপন করার মতো কালচার আছে। কোন দিক থেকেই এরা কিন্তু পারফেক্ট নয়, ঠিক নয়। তাহলে কি করা উচিত? তো বারেই ওখানে কি করেছে ওরা ছোট জাতি হিসেবে ওদের সাথে টর্চার করেছে। টর্চার করেছে, অত্যাচার করেছে, শোষণ করেছে। হ্যাঁ? এই ঘটনাগুলো তারা কিন্তু ঘটিয়েছে। ফ্রান্স ফানন বলছেন যে এই যে মানুষগুলো মানে দুদিক থেকেই তিনি এটা এনালিসিসটা করেছেন যে ফ্রেঞ্চ যারা এখানে মানুষরা আছে, যারা এখানে কলোনাইজার হিসেবে যারা এখানে এসেছে তারা যেমন তাদের নিজেদের মধ্যে একটা রেশনালিটি প্র্যাকটিস করছে কিন্তু সেই রেশনালিটির প্র্যাকটিস তারা কিন্তু এদের উপরে করতে পারছে না। এদেরকে বরং আবার এই আলজেরিয়ার মানুষদের উপর তারা সেটা প্র্যাকটিস করতে পারছে না। এদেরকে এরা ছোট হিসেবে দেখছে। এদেরকে এরা আ নিগ্রো হিসেবে দেখছে। এদেরকে এরা হচ্ছে কিন্তু নিচু জাতি হিসেবে দেখছে। হুম? আ irrational হিউম্যান বিইং হিসেবে দেখার চেষ্টা করছে যে অযৌক্তিক একটা মানুষ। এদের মধ্যে রেশনালিটি এখনো সেই রকম ভাবে ডেভেলপ করেনি। অন্যদিকে আমরা দেখতে পাবো যে এই আলজেরিয়ার মানুষরা যারা ছিলেন, আলজেরিয়ার যারা হচ্ছে আলজেরিয়ান তো আ আলজিয়ার্সের মানুষরা যারা আমি এটা কনফিউজ হয়ে যাই দুটো দেশের মধ্যে। যাই হোক দেশটার নাম হচ্ছে আলজিয়ার্স। এই আলজিয়ার্সের মানুষরা দেখবে যে তারা আবার নিজেরা কি চাইছে না তারা চাইছে যে যেহেতু ওদের মধ্যে এই ফ্রেঞ্চরা খুব সুন্দর একটা রেশনালিটিকে প্র্যাকটিস করতে পারে। আ তারা ফ্রেঞ্চ ভাষায় কথা বলে এবং তো সেই ফ্রেঞ্চ ভাষাটা শুনতে খুব ভালো লাগে। কারণ ফ্রেঞ্চরা সেটা এইভাবেই তাদের মধ্যে পুশ করেছে দীর্ঘদিন ধরে যে ফ্রেঞ্চ ভাষায় যদি তুমি কথা বলো তাহলে তুমি খুব সুন্দর, তাহলে তুমি খুব ভালো, তুমি খুব ভালো শিক্ষা অর্জন করেছো। তো কাজেই আমরা আমাদের মধ্যে রেসপেক্ট করি। তো তুমিও যদি এটা করো তাহলে তুমিও হয়তো সেখানে রেসপেক্ট পারবে। তো এটা তাদেরকে শেখানো হয়েছে। তুমি যদি যেমন ব্রিটিশরা যেমন হচ্ছে টাই কোট পরে, ফ্রেঞ্চরা যেমন টাই কোট পরে তাদের নির্দিষ্ট একটা ড্রেস কোড রয়েছে। তো সেই ড্রেস কোডের একটা প্র্যাকটিসটাও যদি তুমি নিজের মধ্যে ইনকর্পোরেট করতে পারো, তাহলে ইউ অলসো ক্যান বিকাম আ বলা হচ্ছে যে আ রেসপেক্টফুল একজন মানুষ সোসাইটিতে হিসেবে উঠে আসবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এরা এই ফ্রেঞ্চরা বা ব্রিটিশরা যাই বলো যে এরা প্রত্যেকে কিন্তু এই এই কলোনির মানুষগুলোকে শোষণ করার জন্য এটা করেছে। এটা কিন্তু তাদেরকে বুঝতে দেয়নি।
হুম? তারা তারা এটা এটা কিন্তু লুকিয়ে রেখেছে তাদের কাছ থেকে। যেমন আমাদেরকে করেছে যে ইংরেজি ভাষা শিখিয়েছে কি আমাদেরকে উন্নত জাতি করার জন্য? না, আমাদেরকে উন্নত জাতি করার জন্য তারা কিন্তু শেখায়নি। কি করার জন্য তাহলে আমাদেরকে তারা এই ভাষাটা শিখিয়েছে? আমাদেরকে তারা এই ভাষাটা শিখিয়েছে। তারা আমাদেরকে কি করতে চায়? তারা আমাদেরকে এক্সপ্লয়েট করতে চায়। তারা আমাদেরকে ইংরেজি ভাষা শেখালে আমরা যদি ইংরেজি ভাষা শিখি তাহলে তাদের সঙ্গে কমিউনিকেশনস টা ভালো হবে। এবং ওদের মতো করে রুলস, রেগুলেশন, ডিসিপ্লিন গুলো আমরা মানতে পারবো। সো দ্যাট উই অলসো ইজিলি ক্যান বিকাম ইংলিশ, তাই না? এবং আমরা ইংলিশ হয়ে যাওয়া মানে হচ্ছে ওদের আধিপত্যগুলো, ওদের ডমিনেশনস গুলোকে আমরা খুব তাড়াতাড়ি ইজিলি মেনে নেব। তাহলে ওদের ডমিনেশনস টা ভালো হবে সেখানে, তারা শোষণটা ভালো চালাতে পারবে। So that is why they establish English on Indian peoples. ঠিক একই রকম ভাবে ফ্রেন্ডসরাও ওই একই জিনিস করেছে যে তাদেরকে ভাষা শিখিয়েছে, তাদেরকে কাপড় পরা শিখিয়েছে, তাদের মতো করে ড্রেস তারা যেটা তৈরি করেছে এবং এটাকে বলেছে কি এটা হচ্ছে মডার্ন। এটা যদি তুমি পড়ো এই ভাষায় যদি কথা বলো, শুধু ভাষায় কথা বললে হবে না, অ্যাকসেন্ট যে কথা বলার যে ভঙ্গিমা, কথা বলার যে স্বর, সেগুলোও তোমাকে ওই ওদের মতো করে যদি তুমি বলো তাহলে তুমি কি পাবে না সোসাইটিতে অনেক রেসপেক্ট পাবে। কি কোন সোসাইটি না ফ্রেঞ্চ সোসাইটি, ফ্রেঞ্চ সোসাইটি তোমাকে রেসপেক্ট করবে। তো তারাও কি করেছে এই কলোনির মানুষরা তারা বুঝতে পারেনি যে তাদেরকে এটা আসলে শেখানো হচ্ছে বিকজ তারা এক্সপ্লয়েট করতে চায়। ওরা কি দেখতে পাচ্ছে ওদেরকে যেটা দেখানো হচ্ছে সেটা। ওরা পর্দার পেছনে কি হচ্ছে সেদের মোটিভটা কি অরিজিনাল মোটিভটা তারা বুঝতে পারেনি। যেমন আমরা ইন্ডিয়ানসরা বুঝতে পারিনি। এখন আমরা সবাই প্রায় ইংরেজি ভাষায় কথা বলছি, তাই না? আমাদের রাজ্যগুলোর মধ্যে দেখবে যে কোনো একটা ভাষাকে কেন্দ্র করে কমিউনিকেশন হবে সেটাতে তাদের আমাদের একটা গোঁড়ামি আছে। না, আমি আমার নিজের মাতৃভাষাকে নিয়ে কমিউনিকেশন করব। কিন্তু ইংরেজিকে আমরা খুব স্বাচ্ছন্দ্যভাবে মেনে নিয়েছি। হ্যাঁ? তো এই যে বিষয়গুলো সেখানেও দেখবে যে ওখানে কি হয়েছে না ওখানে মানুষ খুব স্বাচ্ছন্দ্যভাবে ওখানে ফ্রেন্ডসকে ধীরে ধীরে অ্যাডপ্ট করছে। কিন্তু অ্যাডপ্ট করলেও তারা দেখছে যে ফ্রেন্ডস অ্যাডপ্ট করছে, ফ্রেন্ডসের মতো ফ্রেন্ডসের কথা বলার ভঙ্গিমা অ্যাডপ্ট করছে যেটাকে আমরা বলি অ্যাকসেন্ট। তারা ড্রেস পোশাক যে ড্রেস কোড যেটাকে বলতে পারি যে যেভাবে তারা ড্রেস পরে তো সেগুলোকে তারা অ্যাডপ্ট করেছে। অর্থাৎ মডার্নিটি যেটাকে ইন জেনারেল আমরা বলছি যেটা ফ্রেঞ্চরা তৈরি করে দিয়ে গেছে, ব্রিটিশরা তৈরি করে দিয়ে গেছে। ব্রিটিশরা ইন্ডিয়াতে আর ফ্রেঞ্চরা হচ্ছে আলজিয়ার্সে। তো সেই মডার্নিটির আইডিয়াটাকে সেখানে কিন্তু আলজিয়ার্সের মানুষরা কিন্তু অ্যাডপ্ট করার চেষ্টা করেছে। যখন করেছে তখন তারা দেখছে কি যে আমি তো করেছি, আমি তো ওদের মতো করে কথাও বলছি, ড্রেসও মেইনটেইন করছি। কিন্তু যখনই সে কি করছে যে যখন বলছে যে আমি তো ওদের মতো কথা বলছি, ওদের মতো ড্রেস কোড মেইনটেইন করছি, ওদের মতো আমি রেশনালিটিকে প্র্যাকটিস করছি। কিন্তু যখনই সে টপকাতে চাইছে বাউন্ডারিটা যে এবার তাহলে আমি কি না আমি তাহলে ওদের মতো ফ্রেন্ডস হয়ে গেছি। তাহলে আমাকে কি করতে হবে না আমাকে আমার নিজের বাউন্ডারিটা টপকে তার মানে আমি এখন দাবি করতেই পারি যে আমি আই এম অলসো ফ্রেঞ্চ সিটিজেন। এটা আমি দাবি করতেই পারি। আমিও একজন ফ্রেঞ্চদের মতো একজন আমি মানুষ। এই দাবিটা আমি করতেই পারি। যখন সে দাবিটা করছে তখন কি হলো? ওই মনে করে দেখো ওই গান্ধীজির মতো। কি না গান্ধীজি যেমন হচ্ছে তার সুন্দর একটা ড্রেস পড়েছে, মডার্ন ড্রেস যেটাকে আমরা বলি ব্লেজার, টাই সব উকিলদের যা ড্রেস হয় সেটা পড়েছে। ইংরেজি ভাষা শিখেছে, সে ইংলিশদের কালচার শিখেছে। সে তার কাছে টাকা আছে, সেও এসি ক্লাসে বসে সেখানে ফার্স্ট ক্লাসে বসে সে যাতায়াত করছে। কিন্তু যেহেতু সে ইন্ডিয়ান, ওকে ওখান থেকে দেখবে সেখানে জানো তোমরা যে আফ্রিকাতে তাকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, তাই না? যখন তাকে ছুঁড়ে বের করে দিল স্টেশনে যখন ফেলে দিল তখন গান্ধীজি রিয়েলাইজ করলেন যে আমি যতই এদের ড্রেস কোড মেনটেন করি ওদের মতো কথা বলি আমার কাছে টাকা থাক না কেন যে আমি এসি আমি হয়তো ফার্স্ট ক্লাসে যেতে পারি তারপরও ওরা আমাকে এটা একেবারে বাস্তব সত্য যে ওরা আমাকে মেনে নেবেই না। গান্ধীজি রিয়েলাইজেশনটা হয়েছিল তার পোস্ট কলোনিয়াল থিঙ্কার্স তিনিও গান্ধীজিও একজন জানো। তো এই ঠিক উপলব্ধিটা আমরা দেখতে পাবো কি যে ফ্রান্স ফ্যাননের হয়েছিল যে ফ্রান্স ফ্যানন দেখেছেন যে এই প্রত্যেকটা মানুষ আলজিয়ার্সের মানুষরা তারা কি করেছে না তারা ফ্রেন্ডসদের মতো হতে চেয়েছে তারা ওদের মতো ড্রেস পরেছে ওদের মতো তারা সেখানে সমস্ত কিছুই করেছে যা যার ফ্রেন্ডসদের আছে বিশেষত্ব সবকিছু ধীরে ধীরে তারা অ্যাডপ্ট করছে। যারা অ্যাডপ্ট করছে তারা তো ভালো ঠিক আছে অ্যাডপ্ট করে তারা কি করছে এবার হয়তো ফ্রেন্ডসের রাজত্বে প্রবেশ করতে চাইছে ফ্রেন্ডসদের মতো একটা অধিকার তারা পেতে চাইছে কিন্তু ফ্রেন্ডসরা সেই অধিকারটা তাকে দিচ্ছে না তাদেরকে কিন্তু ছুড়ে ফেলে দিচ্ছে আলটিমেটলি। হ্যাঁ, কারণ এটা তো সত্যি যে তারা তো ওদেরকে ওয়েলকাম করবে ফ্রেন্ডস নাগরিক বলে সেটার জন্য তো দেয়নি বরং ওদেরকে এক্সপ্লয়েট করার জন্য দিয়েছে। ফলে তাদেরকে ছুড়ে দেবে সেটাই স্বাভাবিক কথা। তো সেটাই করেছে। যখন করেছে তখন তাদের মধ্যে একটা মনের অসুখ তৈরি হয়েছে। যে এতদিন তাহলে আমি যে এই যে একটা পরিশ্রম করে গেলাম, এতদিন আমি নিজেকে যে একটা কালচার প্র্যাকটিস করলাম বা এত কিছু করলাম আমি নিজের ওয়েল বিং করব বলে, আমি নিজে ডেভেলপ করব বলে আল্টিমেটলি আমার তো ডেভেলপমেন্ট নেই। তাহলে আমার কি হবেটা কি? তাহলে আমার হবেটা কি? তাহলে আমি কি আ মানে আমি কি যেই অবস্থায় ছিলাম আমি কি ওই অবস্থাতেই রয়েছি? বাট আমি আছিটা কোন অবস্থায়? আমি আমি পাচ্ছি না কেন? হ্যাঁ? ওদের মতো জীবনযাপন পাচ্ছি না কেন? কি আর করতে হবে আমাকে?
তো বারে সে কি করছে, বারে ওদের মতো হওয়ার চেষ্টা করছে এবং কম্পিটিশনে নেমে পড়ছে, কিন্তু তারপরেও সেখানে কিন্তু পাচ্ছে না। যেমন আমরা এত ভালো ইংরেজি শিখেছি, এই করেছি, সেই করেছি, কত কিছু ওদের মতো কালচার ডেভেলপ করেছি। তারপরেও কি আমরা কি ওয়েস্টার্ন মানুষদের মতো হতে পেরেছি না? এখনো তোমরা শুনবে, দেখবে প্রচুর মানুষ কি করেছে না, প্রচুর মানুষ ওদের মডার্নিটিকে প্র্যাকটিস করতে শিখেছে, টেকনোলজিকে প্র্যাকটিস করতে শিখেছে, তাদের অ্যালগরিথম তৈরি করতে শিখেছে, তারা ইংরেজি ভাষা শিখেছে, কালচার শিখেছে। তো তারা এখন বলছে কি না, আমরা আর থাকবো না, ইন্ডিয়ার বাউন্ডারি ক্রস করে আমরা এবার কি করব, ওয়েস্টের বাউন্ডারিতে প্রবেশ করবো। তারা ওখানে গেছে তো। তো তারা আজকে ওয়েস্টে গেছে, জার্মানিতে আছে, ফ্রান্সে আছে, তারা কানাডাতে আছে, আমেরিকাতে আছে, কিন্তু গিয়ে কি করছে না, গিয়ে দেখতে পাচ্ছে যে তারা ইন্ডিয়ানস বলে সেখানে কিন্তু, হ্যাঁ, তারা হয়তো তাদের অ্যাকসেন্ট শিখে নিয়েছে, ইংরেজদের মতো অ্যাকসেন্ট শিখে নিয়েছে, সমস্ত কিছু তারা কিন্তু ইংরেজদের মতো বা ফ্রেঞ্চদের মতো হয়ে গেছে, কিন্তু তারপর আমরা কি দেখতে পাচ্ছি, ব্লাডি ইন্ডিয়ান্স বলে তাদেরকে সেখান থেকে কিন্তু খুন করা হচ্ছে। দেখছো তোমরা রোজই এখন টিভিতে দেখছো এগুলো, বা খবরের কাগজে পড়ছো যে ইন্ডিয়ানসদের এখন গোটা বিশ্ব জুড়ে সেখানে কি হচ্ছে না, সেখানে কিন্তু বিভিন্ন দেশগুলিতে, বিশেষ করে ওয়েস্টে, তাদের উপরে অ্যাটাক হচ্ছে। কেন অ্যাটাকটা হচ্ছে? তার কারণ ওরা আলটিমেটলি ভয় পাচ্ছে এটা যে সবকিছু যদি ওরা আমাদের মতো ওরা শিখে নিয়ে এখানে চলেই আসবে, বা আমাদের সিস্টেমটাকে যদি কপি করে ফেলবে, তাহলে তো আমাদের তো নিজস্বতাটা নষ্ট হবে। ফলে তারা আর কিন্তু আমাদেরকে আর ওয়েলকাম করে না, আমাদেরকে আর তারা ওয়েলকাম করে না। আমাদেরকে কি করছে না, ওই কারণে ব্লাডি ইন্ডিয়ান্স বলে তাদেরকে কিন্তু আমাদেরকে রাস্তায় খুন করছে, মেরে দিচ্ছে, তাই না? ডোনাল্ড ট্রাম্প যখন পাওয়ারে আসলো 2016, দেখেছো যে মেক ইন্ডিয়া গ্রেট এগেইন বলেছিলেন তিনি, এবং সেই সময় ইন্ডিয়ানসদের উপর একটা কত অত্যাচার চলছিল দেখবে। আমারই এক বন্ধুর, আমার বেস্ট ফ্রেন্ডের দাদা সেখানে দেখবে, এখানে একজন বড় সায়েন্টিস্ট সে আমেরিকাতে ছিল, সে কিন্তু পালিয়ে আসতে বাধ্য হলো। কেন? কারণ ইন্ডিয়ানসদের সেখানে কিন্তু যেখানে পাচ্ছে সেখানে গুলি করছে। তো ভয়ে ও এখানে চলে আসলো। এখন এখানে যাদবপুরের ইউনিভার্সিটির অপোজিটে সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা রয়েছে, একটা রিসার্চ সেন্টার, সেখানে এসে এখন সে সায়েন্টিস্ট হিসেবে জয়েন করেছে। তাহলে পালিয়ে আসতে বাধ্য হলো, সে পালিয়ে আসতে বাধ্য হলো। মনের ভিতরে তার মানে সে সুখ নেই, যেটা ভেবেছিল যে ওই ওইখানে গেলে সুখটা পাবে, আলটিমেটলি সুখটা পাচ্ছে না। ঠিক একই জিনিস ফ্রেন্ডসদের মানুষদেরও কিন্তু হয়েছিল, যে তারা ওখানে পৌঁছলো, কিন্তু মানুষ তাদেরকে, ওখানকার ফ্রেন্ডসের মানুষরা তাকে ফ্রেন্ডস বলে আর এখানে কিন্তু রেকগনিশন দিচ্ছে না, স্বীকৃতি দিচ্ছে না, তাকে কিন্তু ছুড়েই ফেলে দিল। ফলে মনে মনে কোথাও একটা অসুখী, যে আমি ওই ফ্রান্সের প্রবেশ করতে পারলাম না, এত চেষ্টা করে গেলাম। হ্যাঁ, বা যেমন এনার কথা বলো, আমার দাদারই কথা বলো, যে উনি আমেরিকাতে গেলেন, থাকলেন, বাড়ি গাড়ি সবকিছু করলেন, সব ছেড়ে দিয়ে চলে আসতে হলো, সস্তায় বিক্রি করে দিয়ে আসতে হলো। কত টাকা লস হলো, কতটা পরিশ্রম নষ্ট হলো। হ্যাঁ, তো এই যে একটা, এবং একটা মনের মধ্যে একটা আক্ষেপ থেকে গেল যে আমি আমেরিকাতে থাকতে পারলাম না, একটা আক্ষেপ থেকে গেল মনের মধ্যে, কোথাও একটা কিন্তু আনস্যাটিসফ্যাকশন একটা কিন্তু রয়ে গেল, স্যাটিসফাইড নয় সে মনে মনে, যে আমি ইন্ডিয়াতে আছি। ও বারে ইন্ডিয়াতে যখন আছে তখন সে কি করছে না, ফ্রেন্ডসদের মতো জীবনযাপন প্র্যাকটিস, ওই আমেরিকানদের মতো জীবনযাপন প্র্যাকটিস করতে চাইছে, কিন্তু এখানে সে সেটা পাচ্ছে না। ফলে মনের মধ্যে সে একটা কিন্তু অসুখ দানা বেঁধেছে কাইন্ড অফ। যদি এগুলো সে বললে হয়তো স্বীকার করবে না, বাট সাইকোলজিস্ট যারা যারা ভালো বোঝে, এই থিওরিজ গুলো যারা পড়েছে, বোঝে এগুলো, তারা কিন্তু বলবে যে ও একটা অসুখ, এর ভেতরে কিন্তু তারও একটা অসুখ রয়েছে। কিসের অসুখ না, সবার অসুখ একই রকম হয় না। এর অসুখটা হচ্ছে কিন্তু আমেরিকান অসুখ, যে আমেরিকাতে নেই বলে সে একটা ভেতরে কিন্তু তার একটা রোগ বাসা বেঁধে আছে, একটা অসুখ বাধা বেঁধে আছে, যে সুখী নয় সে, মনে মনে কোথাও একটা অতৃপ্তি তার কাজ করছে। একই জিনিস আমরা ফ্রেন্স এর মানুষদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সরি আলজেরিয়ার এর মানুষদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যে তারা যখন টপকানোর চেষ্টা করছে তখন তাদেরকে ছুড়ে ফেলে দিচ্ছে, গান্ধীজির মতো ছুড়ে ফেলে দিচ্ছে, না তুমি আলজিয়ার্স, তো তুমি সেখানে প্রবেশ পাবে না, ছুড়ে ফেলে দিচ্ছে। যতই তো তারা ভাষা শিখুক, ড্রেস কোড শিখুক, কালচার শিখুক, অ্যাকসেন্ট শিখুক, র্যাশনালিটিকে প্র্যাকটিস করতে শিখুক, মডার্ন হয়ে যাক, তারা কিন্তু সেখানে অ্যাকসেপ্টেন্স পাচ্ছে না, তারা কিন্তু রেকগনিশন পাচ্ছে না। এটা দেখা গেল শিক্ষিতদের কথা। অশিক্ষিত যারা ছিল ওখানে দেখবে যে যারা কিছু মানুষ যারা হয়তো শিক্ষিত হওয়ার চেষ্টা করছে, বা কিছু জিনিস তারা সেখানে অ্যাডপ্ট করার চেষ্টাও করছে, তাদের মধ্যে একটা জিনিস তোমরা নোটিস করবে, তাদের মধ্যে একটা জিনিস তোমরা সেখানে নোটিস করবে, যে এরা আহ, প্রত্যেকে যেহেতু ওই এই ওদের মতো করে হওয়ার চেষ্টা করছে, হ্যাঁ, ওদের মতো হওয়ার চেষ্টা করছে, তো একটা সময় গিয়ে তারা মানে এতটা তারা ডিসস্যাটিসফাইড তাদের নিজেদের জীবনযাপনকে কেন্দ্র করে, যে তারা, এখানে তিনি বইটাতে আমি তোমাদের পাঠাবো, বইটা তোমাদেরকে দেখবে, সেখানে লেখা আছে, আমি আন্ডারলাইনও করে রেখেছি যে বিয়েগুলো, সেখানে তারা বলছে যে অ্যাটলিস্ট আমি যদি ওদেরকে বিয়ে করতে পারি, মানে মানে তিনি বলছেন যে আমি যদি, ঠিক আছে আমি হয়তো রাতারাতি শিখতে পারবো না ওদের মতো, কিন্তু মেয়েরা চাইছে যেমন যদি কোনো সুদর্শন কোনো পুরুষের বা ফ্রেন্ডসদের যদি কাউকে একজন বিয়ে করতে পারে, বিয়ে করে অ্যাটলিস্ট যদি তার সন্তানের সে মা হতে পারে, এই যদি একবার সে এই তৃপ্তিটা পায় যে সে একজন ফ্রেন্ডস এর
ফ্রেঞ্চ সন্তানের মা। হুম? তো এই তৃপ্তিটা সে পেতে চাইছে। মনের ভেতরে সে কিন্তু এই ফিলিংসটা কিন্তু জন্মানোর চেষ্টা করছে সে। এটা হচ্ছে। কিছু আছে তারা আবার মানুষ তিনি দেখেছেন যে ফ্রান্স ফানান দেখছেন যে কিছু মানুষ আছে যারা দেখছে যে না আমার পক্ষে ওটাও সম্ভব নয়। বিয়ে হয়তো আমার হবেই না। কোনো সুদর্শন পুরুষ এসে আমি কালো চামড়ার মানুষ আমাকে বিয়ে করবে না। তারপরেও আমি যদি পারি যে একটা রাত ওর সঙ্গে যদি আমি সহবাস করতে পারি, ওর যদি সন্তানের মা হতে পারি, তাহলে সেটাও আমার জন্য কিন্তু অনেক বড় পাওনা। এই ধরনেরও কিন্তু তাদের মধ্যে একটা কিন্তু ভাবনা চিন্তা তিনি কিন্তু নোটিস করেছেন। এই ধরনেরও কিন্তু ভাবনা চিন্তা আছে যেগুলো এক প্রকার অসুখ। এক প্রকার অসুখ এগুলো। তো এই অসুখগুলো তিনি কিন্তু সেই সময় নোটিস করেছেন। এগুলো কিন্তু তিনি দেখেছেন। বা অনেকে যেমন আছে তারা বলছে আবার কি তিনি আরো ক্যাটেগরি করেছেন। তিনি বলেছেন যে আরো কিছু এখানে মহিলা আমরা দেখতে পাবো তারা কি চাইছে যে যদি ওর সন্তানের মাও না হতে পারে ঠিক আছে অসুবিধা নেই। কিন্তু একটা ছুঁয়ে দেখার যদি সুযোগ পায়, একটা রাত যদি তার সঙ্গে কাটানোর সুযোগ পায়, তাহলে সে গর্ব করে সে নিজের এলাকাতে পাড়াতে বলতে পারবে যে আমি ফ্রেন্ডসদের সঙ্গে থেকে এসেছি এক রাত। ফ্রেন্ডস পুরুষটা আমাকে হয়তো ছুঁয়েছে এক রাতের জন্য। ওর জন্য সেটা একটা বড় পাওনা হবে। তো এইরকম ভাবে একটা যখন সে নিজের তৃপ্তি, মানসিক সুখ যখন অনুভব করার চেষ্টা করছে বা যেকোনো ধরনের সুখ যখন অনুভব করার চেষ্টা করছে, নিজের যখন ডেভেলপমেন্টটাকে সে যখন এইভাবে ভাবছে, মডার্নিটিটাকে যখন সে এইরকম ভাবে প্র্যাকটিস করার চেষ্টা করছে যেটা আসলে ফ্রেন্ডসরা ওদেরকে শিখিয়েছে, তখন দেখা যাচ্ছে যে এদের অবস্থার কিন্তু বিশেষ কোনো উন্নতি হচ্ছে না বরং এটা তাদের অবনতি। এটা তাদের কিন্তু একটা চির দাসত্বের পারপিচুয়াল একটা কিন্তু স্লেভারি সিস্টেমকে একটা কিন্তু এক প্রকার বৈধতা দান করছে। পুরুষদের ক্ষেত্রেও এই জিনিসটা বলেছেন। পুরুষদের ক্ষেত্রে এই জিনিসটা বলেছেন কি? যে পুরুষদের ক্ষেত্রে তিনি এই কথাটা বলছেন যে পুরুষরাও ঠিক একই রকম ভাবে ওই যে ওদের সুদর্শন যে নারীরা আছে তাদের সঙ্গে যদি ঠিক একই রকম ভাবে যদি একটা রাত থাকতে পারে বা বিয়ে বিয়ে করতে পারে কিংবা তাদেরকে যদি বিয়ে না করেও যদি একটা রাত থাকতে পারে, এটলিস্ট ছুঁয়ে যদি দেখতে পারে, তাহলে তার জন্য সেটা কিন্তু একটা বড় পাওনা হবে তার বক্তব্য হচ্ছে। তাহলে এই রকম ভাবে মানুষ এই আলজিয়ার্স এর মানুষরা যে চিন্তা ভাবনাটা নিজের মধ্যে ডেভেলপ করেছে সেটা আসলে কোনো হ্যাপিনেস নয়, পারপিচুয়াল কোনো হ্যাপিনেস নয় বরং এটা পারপিচুয়াল একটা স্লেভারি। তিনি বলার চেষ্টা করছেন যে এইরকম কারণ আলটিমেটলি ওরা তো মেনে নেবে না, ওরা তো দেবে না সেইটা। হ্যাঁ? তো ফলে এটা একটা স্লেভারি সিস্টেমস কে তারা কিন্তু পারপিচুয়ালি একটা চিরন্তন ভাবে তারা কিন্তু এখানে মেনে নিচ্ছে। এটা তিনি কিন্তু দেখার চেষ্টা করলেন এবং আলটিমেটলি কি দিচ্ছেন? আলটিমেটলি এটাই দেখাচ্ছে যে তারা এই যে দীর্ঘদিন ধরে যে এখানে এসে যে কলোনি যে এস্টাবলিশ করেছে, আবার ধীরে ধীরে যে কলোনির শক্তিটা যে বাড়ছে ফ্রেন্ডসদের, বাড়ার অন্যতম কারণ হচ্ছে যে মানুষ ধীরে ধীরে ওদের কালচারটাকে, ওদের সিস্টেমসটাকে, ওদের মডার্নিটিকে, ওদের রেশনালিটিকে সেখানে প্র্যাকটিস করছে বলে কিন্তু আজকে এরা দাসত্বে পরিণত হয়েছে। দাসে পরিণত হয়েছে। এইরকম ভাবে তারা আজকে ওরা হয়ে গেছে কলোনাইজার আর আমরা হয়ে গেছি আমরা হচ্ছে কলোনির নাগরিক। আমরা হচ্ছে কিন্তু নিগ্রো। আমরা হচ্ছে অনুন্নত জাতি। ওরা হয়ে গেল উন্নত, আমরা হয়ে গেলাম অনুন্নত জাতি। তো ধীরে ধীরে ডেভেলপ করেছে। একদিনে করেনি। তো তাদের এডুকেশন সিস্টেম, তাদের ইকোনমিক সিস্টেম, তাদের টেকনোলজিক্যাল সিস্টেম, তাদের মেডিকেল সিস্টেম সমস্ত কিছুর মধ্য দিয়ে এটা কিন্তু ধীরে ধীরে এবং তাদের ব্রুটাল ফোর্স ভয় দেখিয়ে যেখানে হয়তো দেখা গেল এগুলো কোনোটাই কাজ করবে না তখন সেখানে পুলিশের চাবুক বন্দুক এগুলো ভয় দেখিয়ে তারা কি করেছে তারা কিন্তু তাদেরকে জোর জবরদস্তি তখন কিন্তু কি করেছে না ওদেরকে সুপিরিয়র বলাতে বাধ্য করেছে যে বলো ফ্রেঞ্চরা সুপিরিয়র আর বলো আলজিয়ার মানুষরা আলজিয়ার্স এর মানুষরা ইনফেরিয়র। তোমরা নিগ্রো, বলো তোমরা নিগ্রো, তোমরা ছোট জাতি, নিচু জাতি, আর বলো আমরা উঁচু জাতি। তো ভয়ের বন্দুকের ভয়ে তখন লাঠির ভয়ে চাবুকের ভয়ে মানুষ তখন কিন্তু ওগুলো বলতে বাধ্য হয়েছে এবং ধীরে ধীরে একটা সাইকোলজিক্যাল একটা প্যাটার্ন তৈরি হয়েছে যে সেখানে এইরকম ভাবে তারা উন্নত হয়ে গেছে, এরা অনুন্নত হয়ে গেছে। ওরা হয়ে গেছে সেখানে মডার্ন, এরা হয়ে গেছে সেখানে কিন্তু ক্লাসিক্যাল এক প্রকার। এখনো সেখানে ওই বনের পশুদের মতো জীবন যাপন করছে। এই বিষয়গুলো সেখানে তিনি কিন্তু নোটিস করেছেন যে এইরকম ভাবে কি হয়েছে না এরকম ভাবে একটা মনের অসুখ আলটিমেটলি মানুষকে কি করেছে না মানুষের এই ধরনের একটা মনের অসুখ আলটিমেটলি এটাকে কিন্তু একটা লং রানে একটা কিন্তু কলোনি হিসেবে এটাকে এখানে রেখে দিতে এক প্রকার বাধ্য করেছে বা থাকতে বাধ্য করেছে। এই জিনিসটা তিনি কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করলেন। তিনি আরো একটা সুন্দর কথা বলেছেন সেটা শুনলে একটু অবাকই লাগবে তোমাদেরও। সেটা হচ্ছে যে কিছু তিনি পেশেন্টস এইরকমও দেখেছেন। তিনি বলার চেষ্টা করছেন যে তিনি কিছু পেশেন্টস এইরকমও দেখেছেন বিশেষ করে মানে এই ব্রুটাল ফোর্স তিনি এটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করেছেন। যে এই যে ফ্রান্সের যে যারা কলোনাইজার্স, হ্যাঁ? যারা কলোনি স্থাপন করেছে অর্থাৎ ফ্রেঞ্চরা যে এই যে এদের উপর যে একটা পাশবিক অত্যাচার চালাচ্ছে, তারা চাবুক দিয়ে মারছে, তারা নৃশংসভাবে মারছে তাদেরকে, এটার কারণ কি? তিনি এটাও ব্যাখ্যা করেছেন, উল্টো দিক থেকেও ব্যাখ্যা করেছেন এই জিনিসটা।
যে এত অত্যাচার তাদের উপর শারীরিকভাবে করছে, তাদেরকে মেরে ফেলে দিচ্ছে, তার অন্যতম কারণটাও হচ্ছে যে এর পেছনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে কিন্তু মডার্নিটির আছে। একটা গুরুত্বপূর্ণ একটা নেগেটিভ ভূমিকা আছে কিন্তু মডার্নিটির। কি ভূমিকা? না মডার্নিটিকে এখানে তিনি ব্লেম করেছেন। রেশনালিটিকে তিনি ব্লেম করেছেন এই জায়গাতে। বোঝো কিরকম ভাবে? তিনি বলার চেষ্টা করছেন যে এখানে যেভাবে মডার্নিটিকে প্র্যাকটিস করছে মানুষ যে তারা রেশনাল, তারা হিউম্যান বিইং, তারা একে অপরকে শ্রদ্ধা করে, ভালোবাসে, ঠিক আছে। কিন্তু একজন ফ্রেঞ্চ যখন সে দেখছে যে সে যখন এই আলজিয়ার্সে এসে যখন সে দেখছে যে এখানকার মানুষরা তারা না তো কোনো রেশনালিটিকে প্র্যাকটিস করে, না তো সেখানে মডার্নিটিকে প্র্যাকটিস করে, এবং তারা একেবারে বন্য পশুর মতো জীবন যাপন করে। কিন্তু সেই জীবন যাপনে কি আছে না দুজন দুজনের প্রতি হয়তো একটা মানসিক তৃপ্তি আছে। যেমন তারা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছেন তিনি এরকম ভাবে যে যখন একজন পুরুষ যখন একজন মহিলার সঙ্গে, যেমন নিগ্রোদের কথা বলছে, আলজিয়ার্সের মানুষদের কথা বলছে, যে একজন আলজিয়ার্স যখন তার একজন পুরুষ সঙ্গিনীর সঙ্গে যখন মিলিত হচ্ছে তখন তিনি কি করছেন না সেখানে একটা চরম লেভেলে গিয়ে সেটা হয়তো করার চেষ্টা করছে। এই জিনিস এবং সেটা অনেকটা এক্সপ্লয়টেটিভ। তারপরেও সেখানে একটা হ্যাপিনেস আছে। হ্যাঁ? তোমরা এখন এগুলো বুঝবে না, একটু ম্যাচিউর হলে জিনিসগুলো বুঝবে। যে এক্সপ্লয়টেটিভ কিন্তু তারপরেও সেখানে একটা চরম হ্যাপিনেস আছে। তো এই যে জিনিসগুলো সেখানে যে তারা নোটিস করছে যে বন্য পশুদের মতো জীবনযাপনে এটা এক প্রকার। যে এক্সপ্লয়টেশনস টা চরম লেভেলে কিন্তু সেটা আবার হ্যাপিনেস। এটা কিন্তু এই ফ্রেন্ডসরা যারা নিজেদের মধ্যে মডার্নিটির আইডিয়া জেনারেট করে গেছে তারা কিন্তু নিজেদের সঙ্গিনীর সঙ্গে এটা করতে পারে না। এটা করতে পারে না। ফলে কি হয়েছে? কোথাও গিয়ে তাদের মধ্যে এই আইডিয়াটা কিন্তু কাজ করছে যে, যেহেতু আমি পাচ্ছি না এবং হিউম্যান সাইকোলজি, হ্যাঁ? তারা যতই রেশনালিটি প্র্যাকটিস করুক না কেন, কেন যখন সে এটা দেখছে, তখন কিন্তু তার অপোজিট সাইডটাও কিন্তু তখন কিন্তু কাজ করছে যে, আমিও ওটা চাই। এবার যখন আমরা পাই না তখন কি করি? জেনারেলি আমরা দেখতাম ছোটবেলায় বা করতাম জেনারেলি, হুম? আমার পাশের পাশের বাড়ি আমরা মানে দেখবে পাশের পাড়াতেই দেখবে এরকম খুব ভালো ভালো ছেলে মেয়েরা মানে কিছু বাড়ি ঘর আছে তো সেখানে তাদের ছেলে মেয়েদেরকে খুব সুন্দরভাবে তারা মানুষ করতো তাদের বড় বড় খেলনার জিনিসপত্র থাকতো। আমরা কি করতাম একটু বদমাশ বাচ্চা, আমরা কি করতাম তো দেখতাম তাদেরকে, হ্যাঁ, তো দূর থেকে দেখতাম, যখন দেখতাম যে ওরা খুব ভালোভাবে খেলছে, ওদের খেলনার অনেক জিনিসপত্র আছে, তখন আমরা দূর থেকে সেটা উপভোগ করতাম। কিন্তু যে এটাতে বুঝতাম যে ওটা আমাদের জন্য নয়। তখন কি করতাম? এবার দেখ বাড়িতে যাওয়ার হয়তো টাইম হয়ে গেছে বা আমি বুঝে গেছি এটা। দেখে তো আমি চোখের হয়তো তৃপ্তি মিটিয়ে নিয়েছি। কিন্তু আমি হয়তো নিজের তৃপ্তিটা মেটাতে পারব না এটা ভেবে যে আমিও ওটা খেলতে পারি। আমাকেও সে হয়তো শেয়ার করতে পারে বা আমিও হয়তো কিনতে পারি। আমার তো ওই সামর্থ্যটা নেই। তো আমাদের এই বাচ্চাগুলো যখন সেই সামর্থ্যটা নেই তখন ওরা কি করে? ও তখন টুক করে ওই কি চুলের হয়তো ওই যে বলে না যে কি সব বাচ্চারা সব বেঁধে রাখে দেখবে চুলগুলোকে সুন্দর করে বেঁধে রাখে। ওটা টান দিয়ে মানে চুলটাকে টান দিয়ে দৌড়। ও কাঁদতে শুরু করলো। বা ওর খেলাটাকে একটু লাথি মেরে দিয়ে দৌড়। পাবো না যখন তাহলে একটা লাথি মেরে দিয়ে যাই। হ্যাঁ? বা এখানে বাগানে গেলেও মানুষ দেখবে যে বাগানে গেলে যে বাগানগুলো সুন্দর দেখছে, তো সে চোখের তৃপ্তি মিটিয়ে নিয়েছে। এবার যেহেতু সে পাবে না ভেতর দিকে সাইকোলজিক্যালি তখন কি করে? দুটো ফুল ফুলের ফুল সেখান থেকে ছিঁড়ে রাস্তায় ফেলে দিল। হ্যাঁ? গাছটাকে একটু মোটকে দিল। কেন? কারণ ঐরকম এত সুন্দর বাগান আমার আস্পর্ধার মধ্যে পড়ে না বা আমার ক্যাপাসিটির মধ্যে পড়ে না। তো আমরা না পেলে কি করি? হিউম্যান সাইকোলজি হচ্ছে এটাও। এটা এবং শুধু আমাদের মধ্যে নয়, এটা সমস্ত মানুষের মধ্যেই আছে। সে যতই রেশনাল হোক না কেন? যে ও যদি না পায় ওটা তখন কি করে? না পেলে তখন সে সেটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে এক প্রকার। তাকে আঘাত করার চেষ্টা করে। ঠিক এই জিনিসটাই তোমরা দেখবে যে ব্রিটিশরা যখন দেখছে যে এরা আমরা রেশনালিটিকে প্র্যাকটিস করছি। ফলে কি হচ্ছে? যে কোথাও গিয়ে আমাদের মধ্যেও যে একটা বন্যতা আছে, সেই বন্যতাটাকে আমরা কিন্তু উপভোগ করতে পারছি না। তাহলে কি হতে পারে? তাহলে এখানে ওরা দেখছে যে তখন এটা না পাওয়ার এই যে তাদের যে একটা রোগ বা তাদের বাসনা যে আমি পাচ্ছি না তাহলে যারা যারা ওই ধরনের জীবনযাপন করছে তাদের উপর গিয়ে ব্রুটাল ফোর্সফুল ক্রিয়েট প্রয়োগ করো। যে অসভ্য বলে তাদেরকে মারো সেখানে, তাদেরকে জানোয়ার বলে সেখানে মারো, তাদেরকে বেঁধে রাখো, তাদেরকে পেটাও, তাদেরকে বলো তোমরা নিচু জাতি। তো আল্টিমেটলি আমি ওদেরকে পেটাচ্ছি কেন? আমি পেটাচ্ছি তার কারণ আমি আমার জীবন সঙ্গিনীর কাছ থেকে হয়তো সেটা পাইনি। তার কারণ আমার জীবন সঙ্গিনী রেশনালিটিকে প্র্যাকটিস করে। আমি ওকে অতটা ব্রুটাল ফোর্স ক্রিয়েট করতে পারবো না। তো তখন আমি কি করব? সেই রাগটা অন্য কোথাও দেখাবো। অন্য কোথাও কোথায়? সেটা হচ্ছে কিন্তু এদের উপরে, এই মানুষগুলোর উপরে তখন কিন্তু আমি প্রয়োগ করার চেষ্টা করি। তো এইরকম ভাবে কি করে ফ্রেন্ডসরা তখন কি করতো? শুধু ফ্রেন্ডস নয়, শুধু ফ্রেন্ডস নয়, এই ব্রিটিশরাও এই জিনিসটাই করেছে ইন্ডিয়াতে এসে তোমরা দেখবে। যে ওদের উপর তখন কি করেছে? নিগ্রোদের উপর কিন্তু একটা চরম ফোর্স, একটা ব্রুটাল ফোর্স ক্রিয়েট করার চেষ্টা করেছে। পিটিয়েছে, রক্ত বের করে দিয়েছে। তাদেরকে খুন করেছে, গুলি করেছে। যে দেখেছো যে ধরনের
ব্রুটালিটি সেখানে প্র্যাকটিস হয়েছে, তো সেই ধরনের প্র্যাকটিসটা সেখানে কিন্তু হয়েছে। এই জিনিসগুলো কিন্তু আমরা সেখানে নোটিস করব। তো এইরকম ভাবে আমরা সেখানে দেখব যে এইরকম ভাবে আমরা সেখানে দেখব যে তিনি এগুলো নোটিস করেছেন যে, যে রেশনালিটিকে তারা আজকে প্র্যাকটিস করছে সেই রেশনালিটির একটা সাইডও এটা যে সেই রেশনালিটি কিন্তু আজকে এদের উপরে কিন্তু আজকে একটা হাবি হয়ে গেছে বলতে পারো, বা এদেরকে আজকে কিন্তু সেখানে একটা ক্ষতির মুখে ফেলেছে, বা এই সমস্ত মানুষদের কলোনাইজারদের কলোনিজ গুলোতে কলোনিজ যে মানুষ কলোনিতে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর উপরেও সে কি করছে না, সে কিন্তু সেখানে ফোর্স প্রয়োগ করছে, তাকে কিন্তু শারীরিকভাবে আঘাত করছে, তার জীবন বিপন্ন করে তুলেছে, এগুলো কিন্তু হচ্ছে। যাই হোক, এই কথাগুলোই তিনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন। একটা বই তার বেরিয়েছিল যেটা এটা আমি যেটা যতটা রিকল করতে পারছি বা এখানেও হয়তো লেখাও আছে, 1952 তে তার ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক বেরিয়েছিল। ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক রাখার নামটা তার মানে বুঝতেই পারছো যে মানুষ যখন তার ফ্রেন্ডসদের মতো হতে চাইছে, তাদের মতো ভাষা শিখতে চাইছে, তার মতো করে অ্যাকসেন্ট শিখতে চাইছে, তাদের মতো করে তার ড্রেস কোড শিখছে, তাদের মতো করে সেখানে সে অ্যাডপ্ট করছে। তো ফলে কি হচ্ছে, তার চামড়াটা তো কালো, কিন্তু এইরকম ভাবে সে কি করছে না, নিজেকে কিন্তু সে একটা হোয়াইট মাস্কে কিন্তু জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কথাটা হচ্ছে এটা তো একটা মাস্ক। এটা তো তোমার অর্গানিক নয়। এটা তো তোমার মানে কি বলবো যে এটাতে তুমি তো আর মানে ভেতর থেকে এটা তো বের হয়নি। এটা তো তুমি ভেতরে, যেমন আমরা কি করি মেকআপ করে অনেক সময়, আমি কাউকে ছোট করছি না বাই দ্য ওয়ে, কেউ খারাপ ভাবে নেবে না। যে অনেক সময় কি হয় যে কিছু যে মেকআপ করে বা কালার দিয়ে আমরা কি করি ভেতরের কালারটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করি। তো ঠিক সেই রকম ভাবে তিনি এখানে বলার চেষ্টা করছেন যে কালো চামড়াটাকে তুমি এই যে বিভিন্ন ধরনের আইডিয়া দিয়ে যে ঢেকে দেওয়ার চেষ্টা করছো, বা তুমি আলজিয়ার্স, তোমার একটা নির্দিষ্ট কালচার আছে, ভাষা আছে, প্র্যাকটিস আছে, সেগুলোকে যে ওই যে ফ্রেন্ডসদের ওই আইডিয়া গুলো দিয়ে তুমি যে এখানে মডার্নিটির আইডিয়া দিয়ে এগুলো যে তুমি যে ঢেকে দেওয়ার চেষ্টা করছো, এটা আলটিমেটলি কিন্তু এটা একটা অরিজিনালিটি নয়, এটা কিন্তু মাস্ক। এবং এটা টান দিলেই খুলে আসবে। এই টানটা কে দেবে? এই টানটা দেবে, তার বক্তব্য হচ্ছে যে ওই ফ্রেন্ডস এর মানুষরাই দেবে যারা তোমাকে এটা পড়তে শিখিয়েছে। কেন? তার কারণ ওটা তুলে সে দেখবে তুমি অরিজিনাল না ডুপ্লিকেট। যদি সে দেখা গেল যে তুমি ডুপ্লিকেট, তুমি অরিজিনালি ফ্রেন্ডস নাও, তুমি আলজিয়ার্স এর একজন মানুষ, তাহলে তোমাকে সে তাড়িয়ে দেবে। এবং এটাই হতো। তো ফলে মানুষের মধ্যে এটা হতো দেখে একটা কিন্তু ভেতরে ভেতরে একটা অসুখ দানা বেঁধেছে, এবং তিনি বলার চেষ্টা করেছেন যে এই অসুখ থেকে মানুষকে বের করে নিয়ে আসতে হবে। তিনি বলেছেন যে মানুষ যতদিন না এটা রিয়েলাইজ করবে যে তার একটা এইরকম ভাবে একটা আর্টিফিশিয়াল জগতে সে বাস করছে। আর্টিফিশিয়াল, দেখো সেকেন্ড বইটার নাম দেখবে, রেচ অফ দ্য আর্থ লিখেছেন তিনি। রেচ অফ দ্য আর্থ। হ্যাঁ, রেচ অফ দ্য আর্থ মানে হচ্ছে যে পৃথিবীর অর্ধেকটা অংশ, অর্থাৎ প্রত্যেকটা অর্ধেকটা অংশ যদি ধরে নিতে পারো যে যদি যদি সেখানে মডার্নিটি হয়, যদি সেখানে উন্নত জাতি হয়, তাহলে এদাও কিন্তু অনুন্নত জাতিরাও জাতি। কিন্তু কথাটা হচ্ছে যে তুমি তোমার মতো করে এদেরকে অনুন্নত বলার চেষ্টা করছো, কিন্তু এদের ভাষায় তো এরা উন্নত, এদের মতো করে এরা হ্যাপিনেস ফিল করছে। তো এইরকম ভাবে তাদের উপর যে একটা একটা আইডিয়া থুপে দেওয়া হচ্ছে, একটা তাদের উপর ইম্পোজ করা হচ্ছে, করে তাদেরকে যে ইনফেরিয়র করে রাখা হচ্ছে, এবং এরাও যে সেটা না বুঝে সেটাকে ধীরে ধীরে প্র্যাকটিস করছে, এটাই আলটিমেটলি হচ্ছে কি যে এদের লং লং রানে হচ্ছে এদের একটা দাসত্বের কারণ। এই কারণে এরা সারা জীবন কলোনি থেকে যাবে, এরা কিন্তু দাসত্বই করে যাবে, কালো চামড়ার মানুষও দাসত্বই করবে, তারা কিন্তু লেবার হিসেবেই ট্রিট হবে, তারা পশু হিসেবেই ট্রিট হবে তাদের কাছে, আর ওরা তাদেরকে কিন্তু সেই পশুর লাগামটা ওদের হাতেই থাকবে। তো এই লাগামটা যদি কোথাও গিয়ে আলগা করতে হয়, এই লাগামটা যদি কোথাও গিয়ে বা এক্সপ্লয়টেশনটা যদি বন্ধ করতে হয়, তিনি এখানে ফ্রেন্স ফানান বলছেন, তাহলে তো মানুষকে এখানে সচেতন হতে হবে, বুঝতে হবে এটা যে এটা কিন্তু একটা মাস্ক, এটা মাস্ক, এবং এরা তুলে কিন্তু এক প্রকার একটা সময় দেখবেই, এবং দেখছো রোজই করছে সেটা, যে তোমাকে ফ্রেন্ডসদের মতো ট্রিটমেন্ট তুমি পাচ্ছ না, সেই রেশনালিটি গুলো পাচ্ছ না যেগুলো ওরা হয়তো প্র্যাকটিস করছে, সেই লিভিং স্ট্যান্ডার্ড তুমি পাচ্ছ না যেটা হয়তো তুমি চাইছো কিন্তু পাচ্ছ না, তার কারণ তুমি ফ্রেন্ডস নও। তো ফলে এখানে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে দাসত্বে আসবে। তিনি বলছেন যে দাসত্ব থেকে মুক্তি পেতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে মানুষকে সচেতন হবে, বুঝতে হবে, এবং এই ফ্রেন্ডসদের বিরুদ্ধে একটা জোরালো সংগ্রাম এখানে কিন্তু সংগ্রাম কিন্তু করতে হবে। এই মানুষের এই মানসিক দাসত্বটাকে আগে কিন্তু ঘোচাতে হবে। মানুষের যতক্ষণ না এই মানসিক দাসত্বটা ঘুচবে, বা হয়তো দূর এটা হয়তো ডিলিট করা যাবে, এক প্রকার বলতে পারো এলিমিনেট করা যাবে, মানুষের মনটাকে যতক্ষণ না এখানে পবিত্রতা মানে একটা নিজস্বতার জায়গা থেকে পবিত্র করা যাবে, যে না আমি যে কালচারে প্র্যাকটিস করি, আমার যা কালার, আমার যা শরীরের কালার, আমার যা ভাষা, আমার যা কালচার, আমার যা অ্যাকসেন্ট, হ্যাঁ, স্বর, সবকিছু ঠিকঠাক আছে, আমাকে ওটা শেখার দরকারই নেই।
যতক্ষণ না মানুষ এটা নিজেকে রিয়েলাইজ করাতে পারবে ততক্ষণ এদের দাসত্বের কোনো মুক্তি নেই, এরা দাসী থেকে যাবে। তো তিনি বলেছেন যে মানুষকে এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, এবং তার এই যে বই দুটোতে তিনি এগুলোই সুন্দর করে কিন্তু তুলে ধরেছেন। এবং তিনি আমরা দেখতে পাবো যে তিনি বলেছেন, এবং এগুলো তিনি দেখবে যে একটা সময় তিনি নিজেও গিয়ে কি করছেন, যে এগুলোতে লেখালেখি করছেন, তিনি ডাক্তারি করছেন, লিখছেন, মানুষের মধ্যে সচেতনতা জেনারেট করার চেষ্টা করছেন, এবং প্যারালালি তিনি নিজেও কিন্তু একটা সময় আর পারেননি নিজেকে আটকে রাখতে। তিনি কিন্তু কি করছেন, তিনি সরাসরি কিন্তু সংগ্রামে অবতীর্ণ হচ্ছেন, সরাসরি সংগ্রামে অবতীর্ণ হচ্ছেন, এবং ফরাসি এই ফ্রেঞ্চদের যে যে ব্রুটাল যে ডমিনেশনস, সেই ডমিনেশনস এর বিরুদ্ধে বলা যেতে পারে এক প্রকার কিন্তু তীব্র নিন্দা তারা করছেন। এইরকম ভাবে তারা কিন্তু জাতীয় সংগ্রাম কিন্তু নিজেদের দেশে গড়ে তুলছেন, যাতে তারা মুক্তি পায়, যাতে তারা ইমানসিপেশন তাদের জন্য এনশিওর করা যেতে পারে। তো এই আইডিয়া গুলো আমরা দেখতে পাবো যে তার তার এই কনসেপ্টের মধ্য দিয়ে আমাদের সামনে উঠে এসেছে। ফ্রান্স ফ্যানন সেই সময়ে তোমরা দেখবে যে তিনি এত পপুলারিটি গেইন করতে পারেননি, বাট পরবর্তীকালে তিনি অনেকটা পরে এসে কিন্তু এই পপুলারিটিটা গেইন করতে পেরেছেন, বিশেষ করে যখন ওই পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে যখন এক প্রকার বলা যেতে পারে বিকল্প ভাবনা যখন উঠে আসছে, বিশেষ করে প্রসিদ্ধ ভাবনা উঠে আসছে, যখন ওরিয়েন্টালিজম বলে একটি বই প্রকাশিত হচ্ছে। নামটা হচ্ছে কার, নামটা হচ্ছে এখানে কি নাম বললাম ওরিয়েন্টালিজমের, এডওয়ার্ড সাইড। এডওয়ার্ড সাইডের যখন তোমরা দেখবে যে ওরিয়েন্টালিজম প্রকাশিত হচ্ছে, তখন থেকে দেখবে এটা জনমানুষের মানুষ একটা বিকল্প একটা ভাবনা হিসেবে কিন্তু সাড়া ফেলছে। একটা বিকল্প ভাবনা হিসেবে সেখানে এটা কিন্তু সাড়া ফেলছে, এবং আমরা দেখতে পাবো যে এই বিকল্প ভাবনাটিকে মানুষকে কিন্তু ভাবতে বাধ্য করছে যে ঠিকই তো, ওরা যেটা বলছে, ওরা যেটা শেখাচ্ছে, ওরা যেটা পড়াচ্ছে, ওরা যেভাবে সেখানে মডার্নিটিকে ভাবছে সেটাই মডার্নিটি, কেন আমারটা কেন নয়? আমারটাও তো মডার্ন, আমার মতো করে আমি সুন্দর, আমার চামড়াটাও, আমার গায়ের কালারটাও তো আমার মতো করে সুন্দর, আমার মতো করেও তো আমি একটা পরিপূর্ণ মানুষ, আমার ভাষাটাও তো একটা ভাষা, এটা তো আমার নিজের বরং ভাষা, এই ভাষায় আমি কথা কথা বললে মানুষের সঙ্গে কমিউনিকেট করলে আরো বেশি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার নিজের তাতে সুবিধে হয়, অ্যাটলিস্ট সেখানে ভাষার জড়তা আমার থাকে না, যা বলতে চাই, যা বুঝতে চাই, যা বোঝাতে চাই সেগুলোতে আমার কোনো অসুবিধে ফেস প্রবলেম আমি কোনো রকমের ফেস করি না। এই বিকল্প বিষয়গুলো যখন এই দেখবে, এই ওরিয়েন্টালিজমের মধ্যে দিয়ে যখন উঠে আসছে, তখন দেখবে যে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল যার কারা কারা সেখানে কি বলেছে। তো তখন দেখবে যে লাকা, ফ্রান্স ফ্যানন, সিগমন্ড ফ্রয়েড, এই সমস্ত থিঙ্কার্সরাও তখন দেখবে সেখানে বেরিয়ে আসছে, এবং তারা কিন্তু এই কলোনিজ গুলোর যে অবস্থা, তাদের যে ফিলসফি, তাদের যে নিজস্বতা, তাদের যে আইডেন্টিটি, সেগুলোকে কিন্তু তুলে ধরার চেষ্টা করছে, এবং সেখানেই দেখবে এগুলো কিন্তু বেরিয়ে আসছে, এবং জনমানুষ একটা সাড়া ফেলছে, এবং দেখবে আমাদেরও সেখানে দেখবে যে বিভিন্ন যে পোস্ট কলোনিয়াল থিঙ্কার্সরা এখন চর্চা হচ্ছে, যদি অনেক আগে থেকে এটা শুরু হয়েছে। তোমরা জানো কিছুদিন আগে একজন আমাদের ইতিহাসবিদ মারা গেলেন, তোমরা জানো যে তিনিও এই 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 বিষয়গুলোই চর্চা করতেন সাউথ এশিয়াতে, নামটা আমি ভুলছি, কিছুদিন আগেই মারা গেলেন, কয়েক মাস আগে, তো রিসেন্টলি মারা গেলেন। তো তিনি তিনিও কিন্তু দেখবে এই আইডিয়া গুলো নিয়ে আসছেন, হ্যাঁ, যে পিছিয়ে পড়া মানুষদের হয়ে কথা বলছেন, কাজ করছেন, যাই হোক। তো এখানে দেখবে সেখানে ওই সাউথ এশিয়ার যে অবস্থা সেগুলোকে তুলে ধরছেন, যে এরকম ভাবে এখানে আমাদের এরা, তোমরা এখানে তোমরা গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের নাম শুনবে, পার্থ চ্যাটার্জির নাম শুনবে, এরা কারা? এরা প্রত্যেকেই হচ্ছে এই পোস্ট কলোনিয়াল রাইটার্স। এরা হচ্ছে কিন্তু উত্তর ঔপনিবেশিক একটা শাসন ব্যবস্থা কিরকম হতে পারে, বা এদের ভাবনাগুলো কিরকম, অর্থাৎ উপনিবেশ শাসন কি রকম ছিল আর এর বিকল্প কি হতে পারে সেগুলোকে তারা তুলে ধরেছে, অর্থাৎ উত্তর উপনিবেশিক, পোস্ট কলোনিয়াল। তো কলোনিজ গুলো কিভাবে নিজেদের মতো করে সুন্দর, বা এই দেশগুলো নিজেদের কিভাবে একটা নিজস্বতা আছে, আইডেন্টিটি আছে, এবং সেটাকে কিভাবে প্র্যাকটিস করানো যেতে পারে, কিভাবে এখানে এখানে এক্সপ্লয়টেশন তাদেরকে চালানো হয়েছে, সমস্ত কিছুগুলোকে যেমন তুলে ধরা হয়েছে। গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের নাম তোমরা শুনেছো, সেখানে একটা তিনি সুন্দর একটা কিন্তু একটা আর্টিকেল লিখেছিলেন, সেই আর্টিকেলটির নাম হচ্ছে ক্যান সাবলটান স্পিক, যে সাবলটান কি কথা বলতে পারে, ক্যান সাবলটান স্পিক। তো এই ক্যান সাবলটান স্পিকে তোমরা দেখবে যে মহাশ্বেতা দেবীর তিনি কিন্তু যে রাইটিংস গুলো আছে, মেইনলি ফেমিনিস্ট রাইটিংস গুলো, তো সেখানে তিনি সেগুলোকে কিন্তু উদ্ধৃত করেছেন, তুলে ধরেছেন, বোঝানোর চেষ্টা করেছেন যে এগুলো কিন্তু খুব সুন্দর আইডিয়া, এগুলো ভালো আইডিয়া, এগুলো কিন্তু নিজস্বতা, এগুলোকেই কিন্তু সামনে রেখে কি করা যেতে পারে, এগিয়ে যাওয়া যেতে পারে, এগিয়ে যাওয়া যেতে পারে। আজকের দিনে তোমরা দেখছো যে বিজেপি এত বাড়বাড়ান্ত, বা যাই বলো, যে বিজেপি আজকে এতটা ভালো পজিশনে এসেছে, তারা পাওয়ারে আছে,
কারণটা কি? একটা বড় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কিন্তু এই থিওরি গুলো তাদেরকে রসদ জুগিয়েছে। এই থিওরি গুলো তাদেরকে রসদ জুগিয়েছে যে এই থিওরি গুলো যখন থেকে প্র্যাকটিস হতে শুরু করেছে, জনমানুষে যখন এই থিওরিজ গুলো, এই রাইটিংস গুলো যখন একটা বড় সাড়া ফেলেছে, মানুষ যখন এগুলো সম্পর্কে পড়ছে, তখনই দেখবে যে এখান থেকে নিজস্ব একটা দল বেরিয়ে আসছে, পার্টি বেরিয়ে আসছে, কতগুলো, একাধিক পার্টি বলবো, একটা বলবো না। সেখানে সব থেকে বড় যারা, তারা এখানে মানে বলতে পারো তাদের আইডিয়াটা অনেকটা বেশি মানুষকে হয়তো অ্যাড্রেস করে। তো সেই আইডিয়া গুলো কিন্তু এখানে জায়গা পেয়েছে। তারই মধ্যে যেমন দেখবে একটা হিন্দুত্ববাদের আইডিয়া, যে এখানকার ধর্ম মানে ওয়েস্ট সবসময় মডার্নিটির মধ্যে আমাদের কি শিখিয়েছে, যেটা আমরা ম্যাকিয়াভেলিও পড়তে গিয়ে পেলাম, যে মডার্নাইজেশন যখন থেকে শুরু হচ্ছে তখন থেকে আমরা কি দেখলাম? মডার্নাইজেশন আমরা দেখলাম যে সেখানে ধর্ম থেকে তিনি রাজনীতিকে, ধর্ম থেকে তিনি নৈতিকতাকে, বা রাজনীতি থেকে নৈতিকতাকে তিনি মানে সেপারেট করেছেন, সেগ্রিগেট করেছেন, আলাদা আলাদা বলেছেন তিনি। তো এইরকম ভাবে ধীরে ধীরে আমরা মডার্নিটিকে ডেভেলপ হতে দেখেছি। কিন্তু আমাদের এই আইডিয়া গুলোর মধ্যে এখন দেখবে ধীরে ধীরে জায়গা পাচ্ছে কিরকম, যে না, আমরাও মডার্ন, যদি মডার্ন বলো তো আমরাও মডার্ন, কিন্তু কথাটা হচ্ছে আমাদের ধর্মগুলোর মধ্যে তো খারাপ কিছু নেই, বা খারাপ থাকলেও আমরা তো ভালোগুলোকে প্র্যাকটিস করতে পারি। তাহলে আমরা কেন ধর্মকেই বা ত্যাগ করব? সমাজ জীবনে ধর্ম কেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না? এবং অনেকগুলো দেশ যারা থিওলজিকে প্র্যাকটিস করে, তোমরা দেখবে মিডল ইস্টের অনেক দেশ, তারা তো ধর্মকে সামনে রেখেই তো তারা দেখবে অনেক উন্নতি করেছে। ধর্মকে তারা এখনো সামনে রেখে উন্নতি করেছে। তারা শুধু ধর্ম নয়, সমাজ জীবনের আরো অন্যান্য ফিলসফিস গুলো, ডিসিপ্লিনস গুলোকে তারা সামনে রেখে তারা তো অনেক উন্নতি করেছে। তাহলে এটাকে একমাত্র বলা যে ধর্ম থাকলে উন্নতি হবে না, এটা কি করে হতে পারে? ধর্ম থাকলে এখানে সমাজ জীবনের এখানে ইমানসিপেশন আসবে না মানুষের, এটা কি করে হতে পারে? তাহলে এইগুলো তো কতগুলো খারাপ আইডিয়া, বা সবার ক্ষেত্রে হয়তো একই রকম ভাবে প্রযোজ্য হওয়া উচিত নয়, বা বলতে পারো যে একটাই আইডিয়া হয়তো সেখানে হাজার হাজার বছর ধরে একই রকম ভাবে, বা শত শত বছর ধরে একই রকম ভাবে সেখানে অ্যাপ্লিকেবল হবে, সেটা তো নাও হতে পারে। এবং সেটা এক একটা রিজিয়ন ভিত্তিক হতে পারে। হয়তো তাদের ল্যান্ডে সেটা প্রয়োজন ছিল, তাই তারা সেপারেট করেছে। আমাদের ল্যান্ডে নাও হতে পারে। আমাদের ধর্মে, আমাদের ধর্মগুলোতে আমাদেরকে এটা কি শেখানো হয়েছে? আমাদের ধর্মগুলোতে দেখবে প্রত্যেকটা ধর্মের একটা মৌলিক ফান্ডা হচ্ছে, বলতে পারো সেটা হচ্ছে যে শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, তাই না? মিলেমিশে থাকার কথা বলে। এবং আমাদের ধর্মে দেখবে মহিলাকে সেখানে দুর্গা হিসেবে পুজো করা হয়। দুর্যোধন দেখবে সেখানে বস্ত্র হরণ করছে, তার নিজের ভাইয়ের বউয়ের, সেখানে সেই কারণ থেকে পানিশমেন্ট পেতে হচ্ছে। এগুলো তো আমাদের শিখিয়েছে, আমাদের শাস্ত্রই তো আমাদের এগুলো শিখিয়েছে। তাহলে আমাদের শাস্ত্রে এই জিনিসগুলো আছে, আমরা তো এগুলোকে প্র্যাকটিস করব। আমাদের শাস্ত্রে এখানে শিবকে, এখানে মানুষ একজন 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 উত্তম স্বামী হিসেবে মানুষ পুজো করে এখানে, এবং তার মতোই বর চায় মানুষ, তার কাছে বর চায় যে আমি যেন তোমার মতো বর পাই। এগুলো আমাদেরকে কি শিখিয়েছে? এগুলো আমাদেরকে শিখিয়েছে যে আমাদের যে মাইথোলজি আছে, আমাদের যে ফিলসফি আছে, মাইথোলজি বলো বা যে কোনো জিনিসের মধ্যেই যে বেসিক যে ফিলসফিটা আছে, সেগুলো কিন্তু সেটার মতো করে সুন্দর, সেটার মতো করে সেটা কিন্তু উন্নত। তো আমি তোমার আইডিয়াটাকে কেন এখানে নিয়ে আসবো? কেন আমি সেখানে ওটাকে করে নিজের ক্ষতি করার চেষ্টা করব? আজকে সেটাই হচ্ছে। আজকে দেখবে আমরা যখন ইংরেজিতে পড়াশোনা করছি, তখন একটা জিনিস, স্বাভাবিক জিনিস একটা বেশি ভাবো তো, যে ইংরেজিতে যে আমরা পড়াশোনা করতে গিয়ে কতটা জড়তা আমাদের মধ্যে আসে, ভয় আসে, ভীতি আসে। কিন্তু সেটা যদি মাতৃভাষায় হতো, কতটা সহজ হতো? অনেক সহজ হতো। তাহলে অনেক সহজ হতো যদি এখানে আমাদের পড়াশোনাটা, তাহলে কি হতো? তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারতাম। কিন্তু সেটা হয়নি। কিছু মানুষ ওই যে এখানে এসে পুশ করে গেছে ইংরেজি ভাষাটাকে, সেটাকে আমরা আজকে প্র্যাকটিস করছি। এটাকে আমরা প্র্যাকটিস করছি। হ্যাঁ, এখনকার দিনে যদিও আর ইগনোরও তুমি করতে পারবে না। এখন আর ইগনোর করার জায়গা নেই। কারণ এতটা হাই পজিশনে সেটা চলে গেছে যে ইংরেজির এই একাধিপত্য তৈরি হয়েছে। কিন্তু শুরু থেকে যদি এটা আমরা করতাম, তাহলে আজকে হয়তো যেভাবে আমাদের ভারতবর্ষের মানুষরা যেভাবে গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে, তো হতে পারতো যে গোটা ভারতবর্ষ জুড়ে একটা, এখন গোটা বিশ্ব জুড়ে এখন একটা কি হবে, যে গোটা বিশ্ব জুড়ে হয়তো হিন্দি একটা হয়তো ওয়ার্ল্ড ওয়াইড ল্যাঙ্গুয়েজ হিসেবে জায়গা পাবে। যেমন সবাই দেখলে ইউনাইটেড নেশনস এর স্বীকৃতি পেয়েছে। তো সেটা তো আরো অনেক আগে হতে পারতো। তাহলে আমরা একটা পপুলারিটি লাভ করতে পারতাম, ইংরেজির বিকল্প হিসেবে হিন্দি ব্যবহার করতে পারতো মানুষ, যেমন ফ্রেঞ্চ ব্যবহার করে। ছোট্ট একটা দেশের ছোট্ট একটা ল্যাঙ্গুয়েজ হওয়ার পরেও দেখবে সেখানে ফ্রেঞ্চ ব্যবহার করে মানুষ, জার্মানি ভাষায় কথা বলছে, ফ্রেঞ্চ ভাষায় কথা বলছে। তো সেটার বিকল্প হতে পারতো, কিন্তু হয়নি। তার কারণটা কি? অর্থাৎ তার মানে আমরা নিজেরা সুপিরিয়র হতে পারিনি। আমরা আজকে সুপিরিয়র বলো বা যাই বলো, আমরা আজকে নিজেদের
আধিপত্যটাকে ইস্টাবলিশ করতে পারিনি, গোটা বিশ্বজুড়ে আমাদের নিজস্বতাটাকে আমরা প্রচার করতে পারিনি, ইভেন শুধু গোটা বিশ্বজুড়ে কেন নিজের মধ্যেও, যে নিজের মধ্যে নিজের নিজস্বতাটাকে প্র্যাকটিস করতে পারিনি, তার কারণ কিছু মানুষ এটাকে প্র্যাকটিস করে গেছিল বলে, এবং যারা সেটাকে ফলো করছে তারাও আজকে এলিট পজিশনে আছে বলে, তারা আজকে ডমিনেটিং পজিশনে আছে বলে তারা নিজেদের মতো করে যুক্তি সাজিয়ে সেটাকেই সঠিক বলে মানিয়ে আমাদেরকে মানতে বাধ্য করছে, আমরা ওটাকে মানছি। এদের প্রতিবাদটা হচ্ছে কিন্তু সেটার বিরুদ্ধে। এই কারণে দেখবে হাইকোর্টের এখন হিয়ারিং গুলো, সুপ্রিম কোর্টের হিয়ারিং গুলো দেখবে রিজিওনাল ভাষায় হওয়ার জন্য এখন কিন্তু দাবি উঠতে শুরু করেছে, হচ্ছে। কারা এগুলো আটকে রেখেছিল? সেই বিচারপতিরাই। রিজিওনাল ল্যাঙ্গুয়েজে করতে দেয়নি, তার কারণটা কি? না সেখানে সমস্যা হবে, সমস্যা হবে, কিসের সমস্যা ওরাই ভালো করে জানে। এখন গিয়ে তো আবার মেনে নিচ্ছে তারা, তাহলে কি হলো? সমস্যাগুলো গেল কোথায়? তাহলে একটা জিনিস বোঝো, যারা আজকে এলিট পজিশনে ছিল বলে আজকে কিন্তু এই জিনিসগুলো হয়েছে, অবস্থাটা কিন্তু খারাপ হয়েছে। ওটাই এখানে বলার চেষ্টা করে, পোস্ট কলোনিয়াল রাইটিংস গুলো দেখবে ইন জেনারেল বলার চেষ্টা করে যে কলোনিজ গুলো নিজের নিজের মতো করে তারা কিন্তু উন্নত, তারা নিজের নিজের মতো করে কিন্তু তাদের একটা নিজস্বতা আছে, তারা নিজের মতো করে শক্তিশালী, তারা নিজের মতো করে কিন্তু স্বাধীন, তারা নিজের মতো করে সুন্দর। দরকার নেই সেখানে সাদা চামড়া ঢোকানোর। এবং এখনো তোমরা দেখবে রিসেন্টলি এই আইডিয়া গুলো উঠে আসছে। এতদিন পর্যন্ত দেখবে যখন মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্সের যখন কম্পিটিশন হয়, তখন দেখবে দীর্ঘদিন তোমরা দেখবে সেখানে কিন্তু ব্ল্যাক চামড়ার মানুষদের, ব্ল্যাক স্কিনের মানুষদের সেখানে কিন্তু পার্টিসিপেশন ছিল না বলে আমি যতটা জানি। ভুলও হতে পারি, কারেক্ট করে দিও আমাকে, অ্যাকচুয়ালি কারেক্ট করে দিও। অনেক পরে এসে সেগুলো জায়গা পাচ্ছে। এখন সুন্দরী বলতে সেখানে এখন কালো চামড়ার মানুষদেরকেও সেখানে পার্টিসিপেট করানো হচ্ছে এবং তারাও সুন্দর, তারাও সেখানে অ্যাওয়ার্ড পাচ্ছে। কেন পাচ্ছে? তার কারণ মানুষ এখন জাগ্রত হয়ে গেছে। কলোনির মানুষের সংখ্যাটাই তো গোটা বিশ্ব জুড়ে বেশি, যারা মানে জনসংখ্যায় বেশি, এক্সপ্লয়টেশন বেশি হয়েছে, এবং তাদের আজকে টেকনোলজি আসার পর থেকে তাদের ধীরে ধীরে ইমানসিপেশন হচ্ছে। যেহেতু ইমানসিপেশন হচ্ছে, তাদের স্বাধীনতা বাড়ছে, তো তারা রিয়েলাইজ করছে যে না, আবার আমার অধিকার আমার মতো করে আমাকে ছিনিয়ে নিতে হবে। আজকে সেই কারণে কি হচ্ছে না, ইংরেজির প্রতি বা যে সমস্ত জিনিস ওয়েস্টের কালচার বা বাইরের কালচার যেগুলো আমাদের উপর যেগুলো খুব ডমিনেটিং হয়েছে, সেগুলোকে ধীরে 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 মানুষ ত্যাগ করছে। তো এই যে দেখো সেকুলারিজমের আইডিয়া ধীরে ধীরে চলে যাচ্ছে, কেন? কারণ ওদের সেকুলারিজমের মধ্যে কিন্তু সেখানে কি ছিল না, একেবারেই কিন্তু সেখানে পার্টিসিপেশনের কোনো অংশই ছিল না, কোনো ব্যাপারই ছিল না। কিন্তু আমাদের সেকুলারিজমকে আমরা প্র্যাকটিস করেছি পার্টিসিপেটিভ হয়ে, আজকে সেটাও ধীরে ধীরে চলে যাচ্ছে। গিয়ে কি হচ্ছে না, মেজরিটি যেহেতু এখানে হিন্দুর আইডিয়া গুলো সেখানে উঠে আসতে শুরু করেছে, তো শুধু হিন্দু নয়, সমস্ত জীবনে ড্রেস কোড সিস্টেম দেখো, ইউনিভার্সিটিস গুলো থেকে দেখছো নিশ্চয়ই কয়েক বছর ধরে যে একটা, বিশেষ করে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে একটা আন্দোলন এক প্রকার বলতে পারে শুরু হয়েছে, যে না, ব্রিটিশরা তৈরি করে গেছে একটা আমাদের এখানে ওই কনভোকেশনের যে ড্রেস, যেটাকে কি বলে নামটা ভুলছি, সেগুলো আর করবে না, তারা নিজের মতো করে একটা ড্রেস কোড পড়বে। স্কুল কলেজগুলো যে ইউনিফর্মস গুলো আছে সেগুলোকে সেটা রিপ্লেস করে নিজের মতো করে তুলবে। রামকৃষ্ণ মিশনে তোমরা দেখবে শুরু থেকে এই কারণে দেখবে তাদের একটা আলাদা ফিলোসফি আছে এবং নিজস্বতাও আছে পোস্ট কলোনিয়াল। সেটা হচ্ছে যে তারা একটা সাদা কালারকে সেখানে ব্যবহার করে, গেরুয়া কালারকে ব্যবহার করে। কেন? কারণ শান্তির প্রতীক, সম্প্রীতির প্রতীক, ভালোবাসার প্রতীক, তাই না? এই যে বিষয়গুলোকে তারা তুলে ধরে কি বোঝাতে চাইছে, এটাই বোঝাতে চাইছে যে আমরা আমাদের মতো করে সুন্দর, আমরা আমাদের মতো করে উন্নত, আমরা আমাদের মতো করে ভালো, আমরা আমাদের মতো করে রেশনাল, আমরা আমাদের মতো করে মডার্ন, দরকার নেই তোমার জিনিস প্র্যাকটিস করার। তো এই বিষয়গুলো এখন কিন্তু উঠে আসছে যখন, তখন আমরা নোটিশ করব ধীরে ধীরে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মডার্নিটির প্র্যাকটিস হচ্ছে। ধীরে 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 কি হচ্ছে না, পোস্ট এই কলোনিজ গুলোর যে আইডিয়া গুলো সেগুলো কিন্তু এখন শক্তিশালী হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে। তো এই বিশেষত্বগুলো আমরা কিন্তু এখানে পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি, সুন্দরভাবে কিন্তু এগুলো উঠে আসছে। তো এটারই একজন বড় মাপের ফিলোসফার ছিলেন এই ফ্রান্স ফানন, যিনি হারিয়ে গেছিলেন। হ্যাঁ, বইয়ের এত চাপে তোমরা দেখবে, এত আইডিয়ার চাপে, এত রাইটিংস এর চাপে তিনি হারিয়ে গেছিলেন। নতুন করে এগুলো কিন্তু লেখা শুরু হয়েছে, এগুলো উদ্ধার করা শুরু হয়েছে, এবং দেখবে ইন্ডিয়াতে আমাদের এগুলোকে, নামগুলো আমি ভুলছি, কিছুদিন আগে মানুষ মারা গেলেন, নামটা আমি ভুলছি, হ্যাঁ, বড় মাপের একজন ফিলোসফার, রণজিৎ তিনি গুহ। মারা গেছেন। হ্যাঁ হ্যাঁ, রণজিৎ গুহ, রাইট রাইট, রণজিৎ গুহ, পার্থ চ্যাটার্জি, তাই না, গায়ত্রী চক্রবর্তী, স্পিভাক, এই সমস্ত মানুষরা আজকে সেই থিওরিজ গুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসছেন, নিয়ে এসে যেগুলো হারিয়ে গেছিল, যেগুলো এদেরকে মুক্তির রাস্তা দেখিয়েছিল, সেগুলো হারিয়ে গেছিল, আবার নতুন করে সেগুলো কিন্তু ফিরে আসছে। হ্যাঁ, ফিরে আসার অন্যতম কারণ হচ্ছে যে যেহেতু এরা এই নিচু লেভেলের মানুষদের যেহেতু স্বাধীনতা বাড়ছে, তো এরা এদের মতো করে এখন জীবনযাপন করতে চাইছে যেহেতু, ফলে ওদের মতো করে জীবনযাপন করতে গিয়ে ওদের মতো করে ফিলোসফিস গুলো নিয়ে চর্চা করা এক প্রকার বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। তো সেগুলোই দেখবে এখন কিন্তু হচ্ছে এবং আমাদের সামনে উঠে এসেছে। তো এটাই হচ্ছে পোস্ট কলোনিয়াল থিওরি, পোস্ট কলোনিয়াল আইডিয়া।
এটাই হচ্ছে ফ্রান্স ফ্যাননের আইডিয়া, যেগুলো ফ্রান্স ফ্যানন আমাদের সামনে তুলে ধরেছেন। তার এই দুটো বিখ্যাত গ্রন্থ মনে রাখবে। প্রথমটা হচ্ছে এখানে ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, আর সেকেন্ডটা হচ্ছে এখানে রেচ অফ দ্য আর্থ। হ্যাঁ, এইগুলো কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে, একাধিকবার জিজ্ঞেস করেছে। তোমরা দেখো, মানে ওই 10টা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, 2018 সালে সিলেবাসটা এসেছে। তারপর থেকে দেখো নেটে একাধিকবার ওই একই জিনিস জিজ্ঞেস করেছে, এবং এবার তো গভীরে গিয়ে জিজ্ঞেস করেছে তার বইয়ের চ্যাপ্টার গুলোর নাম। তো আজকে যেহেতু আমি বাইরে আছি, আমি তোমাদেরকে বইয়ের চ্যাপ্টার গুলো দেখাতে পারলাম না। আমি চ্যাপ্টার গুলো কি কি আছে, দুটো বইয়েরই চ্যাপ্টার কি কি আছে সেটাও দেখিয়ে দেবো। প্রিফেসটা যেমন একটা বইয়ের তো জিজ্ঞেস করেছিল, রেস অফ দ্য আর্থ এর প্রিফেসটা কে লিখেছিলেন, তো একজন এক্সিস্টেন্সিয়ালিস্ট তিনি লিখেছিলেন। তো সেটাও আমি তোমাদের দেখাবো। ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক যেমন তার হচ্ছে ডক্টরাল থিসিস ছিল, তিনি যে এখানে পিএইচডি করেছেন। তো সেই পিএইচডি থিসিসের টাইটেল ছিল সেটা, যদিও অন্য নাম ছিল, পরবর্তীকালে নাম বদলেছেন। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে কিছু কিছু ফ্যাকচুয়াল কোয়েশ্চেন্স আমরা আগামীকাল যখন পিওয়াইকিউ গুলো সলভ করবো, 10টা কোয়েশ্চেন্স, তখন আমি বলবো। তবে পিওয়াইকিউ সলভ হলো, কালকে অন্য একটা নতুন টপিক পড়ানো হবে। কেননা 10টাই কোয়েশ্চেন্স আছে, ওটা হয়তো 10 মিনিট লাগবে বা 15 মিনিট লাগবে ওটা সলভ করতে। তারপরে আমরা কিন্তু চলে আসবো অন্য একটা থিঙ্কার্স পড়তে, এটার সিকোয়েন্সে যেটা আছে আশা করি সেটাই আমরা পড়ার চেষ্টা করবো। হুম। এই গেল আমাদের আইডিয়া, যেটা ফ্রান্স ফ্যানন আমাদের সামনে দিয়েছিলেন, যেগুলো আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে। হ্যাঁ, তো ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক এবং রেচ অফ দ্য আর্থ, একটা হচ্ছে 52-তে আর একটা হচ্ছে সম্ভবত 61-তে, ভালো করে মনে রাখবে। এবং আর্টিকেলটি দিয়েছি, ওটাও দেখে নাও। হ্যাঁ, এগুলোই তোমরা পাবে, সুন্দর করে এগুলোই পাবে আলোচনায়। আর আমি আর একটা আর্টিকেল তোমাদের দিয়ে দেবো, 5-6 পাতার একটা বই আছে, সুন্দর করে ওই বইয়ে দেখবে, পড়বে। ঠিক আছে? কলেজ স্ট্রিট থেকে কালেকশন করা, অনেক খুঁজে খুঁজে বাংলায় তোমাদের জন্য কালেক্ট করা। গত বছর করেছিলাম এটা বইমেলা থেকে, না বইমেলা না, পুজোর সময় করেছিলাম এইবারই বোধহয়। এবার না, আগের বার পুজোর সময় ঘুরে 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 পাবলিকেশন খুঁজে খুঁজে সেই বইটা নিয়ে আসা। যাই হোক, সেটা দেবো, সেটা পড়বে। আশা করি সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। আর ওই বইটাতেই দেখবে যে ফ্যাকচুয়াল যে কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলোই কিন্তু পরীক্ষার ক্ষেত্রে জিজ্ঞেস করেছে। তো ডিরেক্ট কমন পেয়ে যাবে, ফলে অসুবিধার কিছু নেই। এবং আরো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমি অবশ্যই তোমাদের সামনে উপস্থিত করব। প্র্যাকটিস সেট আমি ওয়েবসাইটে আপলোড করে দেবো 2-1 দিনের মধ্যে যদি পাই। বা না হলেও আমি তৈরি করব, যেগুলো আমার মনে হবে যে সেগুলো তোমাদের আসবে কাজে, এগুলো তোমাদের জানা উচিত। তো আমি দিয়ে দেবো, ওগুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করো, পড়াশোনা করো, দেখো অসুবিধা বিশেষ কিছু হবে না। ঠিক আছে? তো আজকের ক্লাসে কারা আছো? সঙ্গীতা আছো, নাজবুন্নেসা, দীপান্বিতা, ঋতু, ময়ূরী, ঝিলিক, দীপিকা, সোহিনী, দীপিকা, তৈদুল, শ্রেয়সী আর অমৃতা। ভালো জনই আছো তোমরা আজকে। হুম, 10-12-13 জন বোধহয় হলো নাকি, 2-4-6-7, 2-4-6-7, 7-6 13 জন উপস্থিত হয়েছিল। তো যাই হোক, ভালোই আজকে। এবার বলো তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়েছে। আমি বুঝতে পারছি একটুখানি নয়েস আসছে বোধহয় তোমাদের পেছন থেকে, বিকজ আমি বাড়িতে নেই, আমি টাইমে ফিরতে পারলাম না। তো রোজ রোজ টাইমে ফিরতে পারবো না দেখে ক্লাসটা নেবো না, সেটা তো হয় না। একটু হয়তো তোমাদের অসুবিধা হলো নয়েসের কারণে, বাট আশা করি তারপরেও তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। হুম। বলো যদি কোনো অসুবিধা হয়ে থাকে যে কোনো ধরনের, শুনি। বলো ঝিলিক, বলো আগে শুরুতে। মানে তিনি তো মূলত মানে যেই বর্ণ বৈষম্য, সাদা চামড়া কালো চামড়া, এগুলোর ওপরেই এক প্রকার গর্জে উঠেছিল, যেটা মানে গান্ধীজির মধ্যেও এক প্রকার ছিল। তো ওটাই মানে ওনার সমস্ত লেখাপত্রের মধ্য দিয়ে মানে ফুটিয়ে তুলেছিল যে আর না, কলোনিরাও পিছিয়ে নয়, বা তাদের যে একটা চামড়ার যে ব্যাপারটা থাকে, সাদা চামড়া বা কালো চামড়া, মানে তার উপর বেসিক্যালি ফোকাস করে। এটাই তো। শুধু চামড়া নয়, শুধু চামড়া নয়, পুরো মানে না, ফিলোসফিটা, আমি কলোনি মডার্নিটির পুরো ওনার ফিলোসফিটা, মানে মডার্নিটির পুরো ফিলোসফিটা। মানে এই এখানে যে চামড়া একটা কলোনি পার্ট না। প্রতিষ্ঠা, হ্যাঁ, হ্যাঁ, এগুলো সমস্তটাই তো, কিন্তু বেসিক্যালি মানে ওনার ইয়েটা ছিল যে এই যে যে এই যে ডোমেন করছে যে কলোনিয়াল ইয়েগুলো, ওটার উপরেই তো বেশি ফোকাস করেছিল। হ্যাঁ, হ্যাঁ। তো ওটাই বলছিলাম যে শুধু চামড়া নয়, সেখানে ভাষা, ভাষার অ্যাকসেন্ট, ড্রেস কোড, কালচার, ফিলসফি, সমস্ত কিছু মিলেই এখানে তার হ্যালো স্যার।
একটা বিরোধিতা ছিল, যেগুলো কলোনিকে স্টাবলিশ করতে এবং কলোনিকে ধরে রাখতে সাহায্য। তো বোঝা গেছে তো ঝিলিক? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর এর প্রশ্নগুলো আমি সলভ করেছি। তো প্রশ্নগুলো এরকম রিলেটেডই ছিল। তো অসুবিধা হয়নি আমার। ওকে, ওকে। ফিলোসফিটা ভালো হুম। করে বোঝো, কারণ পোস্ট কলোনিয়াল থিসিস এখন তোমরা অনেকে লেখালেখি করবে। তো সেগুলো ভালো। পোস্ট কলোনিয়াল রাইটিংস গুলো এগুলো আগামী দিনে স্যার রিসার্চ করলে আচ্ছা, তখন এই পোস্ট থিওরিটা বারবার। কলোনিয়াল ইয়েটা কি মানে এই রণজিৎ বোমা মানে কি এটা কি মডার্ন আইডিয়া? পোস্ট মডার্ন বলছি তো, মডার্ন কেন হবে? মানে পোস্ট পোস্ট মডার্ন মডার্ন বলতে নয়, মডার্নের আচ্ছা মানে কলোনিটা মডার্ন, পোস্ট কলোনিটা হচ্ছে কিন্তু পোস্ট মডার্ন। বুঝতে পারছো? পোস্ট মডার্নটা শুরু হচ্ছে কোন পিরিয়ডটা থেকে? মানে কোন পিরিয়ডটাকে মানে আমি বলবো যে পিরিয়ডের কোনো এখান থেকে পিরিয়ডে যেও না। পিরিয়ড ওইরকম করে দার্শনিকরা অনেকে পিরিয়ড তৈরি করেছে ভালো। ঠিক আছে? অনেকে বলবে ১৯৮০ থেকে তৈরি হয়েছে, অনেকে বলবে ৬০ থেকে। সেই গল্পে যেও না। এই বইটা যেটা লিখেছে, এই বইটা ইনি ফ্রান্স ফানন যেটা লিখেছে সেটা ৫২ তে লিখেছে। তো তখন থেকেই তো এই পোস্ট মডার্ন আইডিয়া গুলো এসেছে। তাহলে আমি সেটাকে কেন এখানে তার সময়কাল ধরব না? বুঝতে পারছো তো? কিছু, কিছু মানুষ এগুলোকে জেনারেলাইজ করে ৬০ এর দশক, ৭০ এর দশক, ৮০ এর দশক বলেছে। সেই চক্করে পড়ো না। এটা বোঝার চেষ্টা করো যে আইডিয়াটা কখন এসেছে। তো কলোনির যে আইডিয়াটা সেটা মডার্নিটির আইডিয়া। তাহলে কলোনির পরে যে আইডিয়াটা হতে পারে, কলোনি চলে গেলে বা কলোনিকে দূর করে দিতে পারলে যে আইডিয়াটা আসবে সেটা কি? সেটা হচ্ছে পোস্ট কলোনিয়াল আইডিয়া। তো সেটা হচ্ছে এটাই, বা কলোনিকে দূর করার তাড়িয়ে দেওয়ার যে আইডিয়া সেটা হচ্ছে পোস্ট কলোনিয়াল আইডিয়া, সেটা হচ্ছে পোস্ট মডার্ন আইডিয়া। সবাই সবার মতো করে সুন্দর। তুমি আর এখানে কাউকে চাপিয়ে দিতে পারবে না কোনো কিছু। বুঝতে পারলে তো? হ্যাঁ, পোস্ট বুঝতে মডার্ন পেরেছি। আইডিয়া। মার্কসিজম যখন পড়াবো তোমাদেরকে, যখন আরো সুন্দর করে বলবো, বা পোস্ট মডার্নিজমটা তোমাদের সিলেবাসেই রয়েছে। হ্যাঁ? তো সেইগুলো যখন পড়াবো তখন তোমাদের বলবো যে শুধু রেশনালিটি কেন? ইররেশনাল ও তো হতে পারে। সুপ্রিম কোর্টের কিছু বিচারপতি একজন কিছুদিন আগে বলছিলেন। আমি যাচ্ছি না ওই আলোচনায়, ছাড়ো ওটা অনেক লম্বা হয়ে যাবে। গুলিয়ে ফেলবে। কিছুদিন আগে একটা সুপ্রিম কোর্টের বিচারপতি সেখানে একটা খুব সুন্দর একটা কথা বলেছেন। যে সব রিলেশনের পেছনে শুধু কেন ভালোবাসা থাকবে? কিছু রিলেশনস তো সেখানে মানুষের শারীরিক সম্পর্কের কারণেও তো হতে পারে। তো আমি সেটাকে কেন কনসিডার করব না? পোস্ট কলোনিয়াল কথা এটা। কারণ প্রত্যেকটা ব্যক্তিকে আলাদাভাবে ট্রিট করছে এবং আলাদা, আলাদা কালচারে ট্রিট করছে। এগুলোও হতে পারে। আমি সেই দিকে নিয়ে যাচ্ছি না তোমাদের এখন। এটা আমি যখন পোস্ট মডার্নিজম যখন তথাকথিত পড়াবো, তখন এটা তোমাদের আরো স্বচ্ছভাবে ক্লিয়ার হবে। আপাতত এতটাই বোঝো। যে কলোনির আইডিয়া গুলো মডার্ন। পোস্ট কলোনির আইডিয়া গুলো পোস্ট মডার্ন। ঠিক আছে? যেখানে ভালো মন্দ বলে কিছু হয় না। সবই ভালো। যদি ভালো হয় সব ভালো। আর যদি খারাপ হয়, মন্দ হয় তো সব মন্দ। কারণ ভালো মন্দটা তো সাবজেক্টিভ। তুমি যেটা ভালো বলছো আমার চোখে তো সেটা ভালো নাও হতে পারে। কাজে ভালো মন্দ বলে কিছু হয় না। ন্যায় অন্যায় বলে কিছু হতে পারে না। উচিত অনুচিত বলে কিছু হতে পারে না। যেমন কার্ল মার্ক্সকে এই কারণে তো সমালোচনা করা হয় যে তিনি লিবারালিজমের বিরুদ্ধে যে অস্ত্র ধরলেন ভালো, কিন্তু তিনি নিজেও কিন্তু এক প্রকার কি হয়ে গেলেন? মডার্ন আইডিয়া দাঁড় করিয়ে দিলেন। পোস্ট মডার্ন হতে পারলেন না। এগুলো বলবো খুব সুন্দর করে, মার্কসিজম যখন বলবো তখন এগুলো সুন্দর করে আলোচনা আসবে আমাদের। আপাতত এতটাই বোঝো। বলো এখানে বোঝা গেছে কিনা? হ্যাঁ, এই জায়গাটা বুঝতে পেরেছি। বলো দীপিকা। হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, তৈদুল বলো। হ্যাঁ স্যার, বুঝেছি। আহ, একবার পড়ি স্যার, কোশ্চেন গুলো করি তখন না হয় জানাবো আপনাকে। হ্যাঁ, 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 ঠিক আছে। আর কে আছে? বলো। সঙ্গীতা বলো, বুঝতে পেরেছো? আচ্ছা, সঙ্গীতা নেই বোধহয়। নাজবুন নেশা বলো, কি অসুবিধা হলো? মন খুলে হ্যাঁ বলো, দাদা প্রশ্ন বুঝ করতে সব জানতে হ্যাঁ পারবে ভালো। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি, কিন্তু হচ্ছে একটা বিষয় আমার এমনি জানার ছিল আর কি, যে আমরা যেমন এখানে বলছি যে পোস্ট কলোনিয়াল মানে বিষয় যেটা, বা আমাদেরকেও মানে কলোনি হিসাবে আমরা যেহেতু ব্রিটেনের ছিলাম, তো সেক্ষেত্রে উনি যেটা বলেছেন যে মানে আমি যেটা বলতে চাইছি যে উনি বলেছেন যে আমাদের নিজস্ব যে সংস্কৃতি, হ্যাঁ হয়তো আমরা এমন ভাবে একটা সময় বললেন যে একটা পেরিয়ে এসছে সময়, যে ক্ষেত্রে আমরা ইংলিশ শিখলে যে আমরা হচ্ছে কি মানে না হলে আমরা মানে নিম্নে চলে যাচ্ছি, বা ইংলিশ না শিখলে আমরা তো আরো করতে পারবো না, বিষয়গুলো আমাদের মাথায় একটা আসে। কিন্তু উনি কি একদম পুরোপুরি মানে বিরোধিতা করেছিল যে শেখা যাবে না, নাকি বিষয়টা এরকম যে না, তাদের সঙ্গে কমিউনিকেট করতে গেলে সেই ভাষাটা শিখতে হবে, কিন্তু আমরা মানসিকভাবে যে দুর্বল হয়ে পড়ছি যে তাদের ভাষা বুঝতে পারছি না, জন্য আমরা নিকৃষ্ট, সেটা না ভেবে আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা,
কিছুকে গুরুত্ব দিতে হবে এবং আমাদের নিজেকে ভাবতে হবে যে আমরা তাদের মতোই মানে নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের জন্য নিকৃষ্ট নয়। হয়তো উপরন্তু তাদের সঙ্গে করতে গেলে আমাদের প্রয়োজন এই ভাষাটা শিকার। এরকম কি বিষয়টা? এক্স্যাক্টলি, এটাই ধরে ফেলেছো। এটাই বোঝাতে চেয়েছিলি, এটাই বোঝাতে, এটাই বেসিক। যে অন্যের কোনো আইডিয়া যদি তোমার দাসত্বের কারণ হয়, চুপ করে দাও, দরকার নেই। কারণ তুমি মানুষ, তোমার স্বাধীনতা আছে, তুমি একটা নির্দিষ্ট জাতি, তোমার একটা জাতির স্বাধীনতা আছে, তোমার একটা বিষয় আছে, এটাই শেষ কথা। হ্যাঁ, এবং এটার মধ্যেই ভালো আছে। তো লোকের আইডিয়া যেটা দেখানো হচ্ছে সেটা ভালো নয়, দেখতে পাচ্ছ না তাই তোমার মনে হয় ভালো। কারণ তুমি এতটা এখনো তোমার মধ্যে এখনো অন্তর্দৃষ্টি তোমার তৈরি হয়নি যে তুমি গল্পটাও দেখো। এটা বোঝাও যে যেটা তুমি ভাবছো সেটাও কিন্তু ঠিক। তোমার যা জীবনযাপন সেটাও ঠিক। হ্যাঁ? তোমার জীবনযাপন, তোমার কালচার, তোমার সবকিছু ঠিক। কিছু কিছুটা ভুল ভ্রান্তি থাকতে পারে, সেটাকে মাইনর লেভেলে কারেকশন করা যেতে পারে। কথাটা হচ্ছে যে এটা করতে গিয়ে যেন একেবারে চরম লেভেলে তুমি অন্যের আধিপত্য যাতে তুমি বা যাতে দাস যাতে না হয়, সেটা তোমাকে মানতে হবে। বোঝা গেছে? হ্যাঁ দাদা। মানে নিজেরটাকে সম্মান করে নিজেকে নিকৃষ্ট না ভেবে হয়তো তাদের সঙ্গে তাল মিলিয়ে শিখতে হবে এই বিষয়টা। মানসিকভাবে দুর্বল হওয়া যাবে না যে এটা যে আমার ভাষা মানে খারাপ তাদের থেকে মানে এটা ভাবা। একদম। এটা করাই যাবে। আমি যেটা জানি আমার ভালো এবং আমারটাই ঠিক, আমারটাই সুপিরিয়র। ওরটাও যদি সুপিরিয়র, আমারটাও সুপিরিয়র। পিছিয়ে পড়া নয়। এটাই বোঝাবে। এবং যদি তুমি ওরটাকে মেনে নিয়েছো তাহলে তুমি দাস হবে। কারণ তো আর ওখানে দাঁড়িয়ে থাকবে না। ক্ষমতা চাইবে আরো। চাওয়া মানে হচ্ছে দাসে পড়ি। ধীরে ধীরে এটাই হবে। বোঝা গেছে? হ্যাঁ দাদা। সোহিনী বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার একটা কথা জিজ্ঞেস মানে বলবো? বলো। বলছিলেন যে এই যে ইউরোপিয়ান কান্ট্রিরা মানে আমি এখনো অনেক জায়গায় রিকমেন্ড করছি। উদ্দেশ্য যে ওই ইকোনমিক্স এর গ্রোথ করা আর ব্যবসা করা। তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং সেখানে স্লেভসদেরকে মানে যারা নিচু মানে ওদেরকে দেখাচ্ছে যে আমরা আ ওরা যারা কালো চামড়ার মানুষ নিচু জাতের। হচ্ছে স্লেভ নিয়ে আসছে মানে এই সমস্ত জায়গা থেকে। খাটানো এবং দেখা যাচ্ছে যে ওদেরকে এমন কিছু কাজ করাচ্ছে যেটা ওদের অঞ্চলের ওটা দরকারই ছিল না। কিন্তু নিজেদের সুবিধার জন্য করাচ্ছে। তার জন্য ওই মানসিক দাসত্ব বলো বা ব্রুটাল ফোর্স এই সমস্ত থট গুলো এসছে। ফারহান বলছেন যে এইগুলো দরকার নেই। আমাদের মানে ফলো করার আমাদের যেটা আমরা সেটা বর্তমানে যেটা দেখছি সেটা এটা তো তখন হয়েছিল ওদের সুবিধার জন্য। আমরা তার একটা প্রভাব আমাদের ইন্ডিয়াতে পড়েছে একটা ইংলিশ ভাষা আর ওদের কালচারাল প্র্যাকটিস। এই কালচারাল প্র্যাকটিস আর ইংলিশ ভাষা করছে আমাদের সুবিধার জন্য। মানে এটা আমাদের প্রয়োজন নেই। হয়তো আমাদের মানে প্রসেস এমনভাবে হয়ে গেছে যে আমাদের তুই মানে অনেক ভাষা মিলিত একটা দেশ। আমাদের ইংলিশটা সবার একটা কমন ভাষা হিসেবে এসেছে। তাই আমরা একে অপরকে কমিউনিকেট আর আমাদের এই কালচারটা ওয়েস্টার্ন কালচারটা আমাদের কাছে খুবই মানে প্র্যাকটিস করাটা খুবই সহজ বলে মনে হচ্ছে। মানে ওদের বলো সেটা হ্যান্ডেল করা অনেক সহজ। তাই আমরা সেটাকে এখন যেটা দেখছি বর্তমানে মানে আমি যেটা দেখছি সেটা হচ্ছে অনেক জায়গায় মানে যেরকম ইউকে তে অনেক ইন্ডিয়ান স্টুডেন্টদেরকে মেরে ফেলা হলো। বা অনেক বড়, বড় কোম্পানিতে যে মানে কি বলবো ইন্ডিয়ানরা মানে সিইও বলো বা অনেক উঁচু পোস্ট ইন্ডিয়ানসরা আছে। আমাদের ডিপ্লোম্যাটিক পাওয়ার বর্তমানে অনেকটা স্ট্রং হয়েছে। এই কারণগুলো কি অন্য দেশের কাছে ভয়ের কারণ? যে তারা এইজন্য এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যেখানে ইন্ডিয়ানসদেরকে মানে ওই ইন্ডিয়ানসদেরকে ঢুকতে দিচ্ছে না বা ইন্ডিয়ানসদেরকে মানে কালচারকে মানে যেটা ফলো মানে খুব বেশি করে আলোচনা হচ্ছে ইন্ডিয়ান কালচারটা সেটা করতে দিচ্ছে না। এটা কি একটা ভয়ের কারণ না? মানে বাইরের দেশের আমার ধারণা। না, আমাদের কালচারটাও তাদের উপর হাবি হয়ে যাবে। আমরাও ডমিনেট হ্যাঁ, করবো সেটাই ওদেরকে। যে ওদের হাবি হয়ে যাবে বলেই ওরা সেটাকে মানে প্র্যাকটিস করতে দিচ্ছে না বা নিচ্ছে না বা ইন্ডিয়ান আউট এরকম ধারণা বা ইন্ডিয়ানদেরকে মেরে ফেলা। এগুলো এক্স্যাক্টলি। হচ্ছে না। এটাই হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে তুমি যখন বড় হতে চাইবে তোমাকে উঠতে দেবো না। তোমাকে বলবো তুমি চলো ব্লাডি ইন্ডিয়ান বেরোও। এটাই বলবে, তাই না?
এটা স্বাভাবিক। হুম, এটা স্বাভাবিক। এটাই হয়। ঠিক আছে? এটাই স্বাভাবিক। যেটা হতে পারে যে আমরা যাচ্ছি আমাদের যেহেতু পাওয়ার বাড়ছে। তো কাজে ওরাও এখন আমাদেরটাকে ডমিনেটিং হিসেবে দেখছে তাই তাড়াচ্ছে। এটাও ঠিক। কিন্তু কথাটা হচ্ছে যে এটা নতুন আইডিয়া। এখন এই মুহূর্তে আইডিয়া ইন্ডিয়ার এই মুহূর্তে যে পজিশন, ইন্ডিয়ার কালচার যেভাবে রিচ করছে গোটা বিশ্ব জুড়ে, সেই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো তুমি বলতে পারো যে সেটা ভয় পেয়ে করছে যে আমরা না ওদের উপর হাবি হই। তখন তারা কি করতো? সেই সময় দাঁড়িয়ে ভাবো, যেই সময় ফ্রান্স ফানন দিচ্ছেন, সেই সময় তারা এখানে আমাদের এখানে যেহেতু আমাদের মধ্যে ন্যাশনালিটি তৈরি হয়নি, ইউনিটি তৈরি হয়নি, ন্যাশনালিজমের আইডিয়া তৈরি হয়নি। আমাদেরকে শোষণ করার জন্য ওরা এক্সপ্লয়েট করেছে। তো তখন আমাদেরকে শোষণ করার জন্য করেছে, আমাদেরকে মারছে। আর এখন তখন তাহলে আমরা দুর্বল ছিলাম তাই। ইউনিটি ছিল না, ন্যাশনালিজমস গড়ে ওঠেনি, রেশনালিটি গড়ে ওঠেনি আমাদের মধ্যে। এই কারণে তারা আমাদেরকে শোষণ করেছে। আর এখন আমাদেরকে শোষণ করছে না। বলতে পারে এক প্রকার কিছুটা মানে বলতে পারো ভয় পেয়ে করছে যে আমরা না আমাদের পাওয়ারটা ওদের উপর গিয়ে হাবি হয়ে যায়। তার মানে এখন আমরা শক্তিশালী হয়েছি। এই পার্থক্যটা অবশ্যই তুমি করতে পারো। বাট এই কনটেক্সটটা অবশ্যই মাথায় রাখতে হবে, সময় পিরিয়ডটা মাথায় রাখতে হবে এবং এইরকম ভাবে তুমি সেটাকে সেগ্রিগেট করতে পারো যে আমরা এখন শক্তিশালী হয়েছি তার মানে। এই কারণে দেখে আমাদেরকে ভয় পাচ্ছে। আর তখনকার আইডিয়াটা ছিল ওটা আমরা তখন দুর্বল ছিলাম। আমাদেরকে এক্সপ্লয়েট করার জন্য ওটা করেছে। কারণ তখন তারা শক্তিশালী ছিল। ঠিক, ঠিক ধরেছো বিষয়টা। এটাই আমাদেরকেও এই কনটেক্সটটাও মাথায় রাখতে হবে। বুঝাতে পারলাম? আর হ্যাঁ, আর বলো শ্রেয়সী বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অমৃতা বলো। স্যার বলছি এই ফ্রান্স ফেনন কি আগের দিনের ক্লাসে হয়েছিল? মানে আহ, নাকি স্যার আগের দিন শুধু কোয়েশ্চেন অ্যান্সার সলভ হয়েছিল? মানে আজকের আপনি শুরু করলেন একটু, মানে মনে হলো কি মাঝখান থেকে মানে ক্লাসটা যেন আগে হয়েছে। স্যার এমনি বুঝতে পেরেছি পোস্ট কলোনিয়াল কনসেপ্ট বা বাদ বাকি ওনার থিওরি এমনি বোঝা গেছে আজকের ক্লাসেও যতটা। তো আমি বলছি স্যার আগের দিন কি হয়েছিল? আজকেই প্রথম হয়েছে, আগের দিন হয়নি। ও ও আচ্ছা আচ্ছা। আপনি ওই দুটোই কি বলে পিডিএফ পাঠিয়েছেন। তো আমি ভাবলাম প্রত্যেকবার তো ক্লাসের পরে পাঠান, তো আগে পাঠিয়েছেন তাই জন্য আমি সকালে এমনি পড়ছিলাম। আমি ভাবলাম কি যে হয়তো গতদিনের ক্লাসে হয়েছে। স্যার এমনি আজকে বোঝা গেছে সবই। পিডিএফ পাঠিয়েছি আজকে কোন পিডিএফ পাঠিয়েছি? স্যার ওই ওইটাই যে দুটো পেজের পাঠিয়েছে, ওই যে ফ্রান্স ফেনানের। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, নো ইস্যু। হ্যাঁ স্যার। আর বলো, আর কে আছো? ময়ূরী বলো, কোথায় অসুবিধা হলো? না, না স্যার, বুঝেছি। অসুবিধা পরিষ্কার হয়নি। বোঝা গেছে তো? আমি কোনো উনি কি অসুবিধা কিছু অসুবিধা হয়নি তাই তো? না, না অসুবিধা হয়নি। স্যার উনি কি ফ্রান্স না ফ্রান্সেরই লোক ছিলেন, তাই তো? কে উনি? না ফ্রান্সের না, উনি আলজিয়ার্সের লোক ছিলেন। আলজিয়ার্স ক্যারাবিয়ান সি দেখবে আমেরিকার মেক্সিকোর পাশেই দেখবে ওই সব ছোট ছোট দ্বীপগুলো, ওগুলো ক্যারাবিয়ান সি। ওখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আলজিয়ার্স তার পাশেই দেখবে রয়েছে। তো সেখানে তিনি প্রফেশন সূত্রে ওখানে তিনি বা বড় হয়ে ওঠা সবকিছু ওখানে। আর এই আলজিয়ার্সটাই ছিল হচ্ছে ফ্রেঞ্চদের কলোনি। এটা আফ্রিকার একটা দেশ। বুঝতে পারলে? আচ্ছা। বলো দীপান্বিতা বলো। না স্যার, বুঝতে পেরেছি। ওকে, বলো না বলো। ম্যাম দাদা, আমার এমনি একটা বিষয় মানে এই পড়ার থেকে একটা জিনিস মাথায় এলো বা আমি ওই কারণে একটা বিষয় জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই করো। বলছি যে দাদা, এই যে পোস্ট মডার্ন যে থিওরি গুলো আসছে, এটা কি মানে এরকম ভাবে বলা যেতে পারে বা যে হয়তো সেই সময় বিভিন্ন যে সমস্ত জায়গাগুলোতে বিভিন্ন উপনিবেশ মানে ছিল বা কলোনি করেছিল, এবং সেক্ষেত্রে আমরা তাদের কালচার, তাদের সমস্ত কিছু ভাষা আমরা মানে শিখছিলাম যাতে আমরাও মানে তাদের মতো একটা পজিশন বা লাইফ স্টাইল করতে পারি। সেক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে একটা সময় মানে আমাদের নিজস্ব কালচার বা সংস্কৃতিকে আমরা ভুলে যাচ্ছিলাম, এবং তাদেরটা গ্রহণ করে আমরা সেইভাবে সন্তুষ্ট হতে পারছিলাম না। এমনকি আমাদের এখানের কনসেপ্টে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছিল যে তাদের পরবর্তী প্রজন্মকে হয়তো নিজের মাতৃভাষায় মানে শিখাচ্ছিলেন না। যেমন অরবিন্দ
রবীন্দ্র ঘোষের কথা বলতে পারি। মানে সেই সময় এই যে বা এই যে বিষয়গুলো সেখান থেকেই কি মানে এই পোস্ট মডার্ন থিওরি মানে এগুলো উঠে এসছে যে নিজের সেইগুলোকে মানে গ্রহণ করার পাশাপাশি নিজের সংস্কৃতিটাকেও গুরুত্ব দেওয়া বা ভালো মানুষের চোখে যে মানুষ একটা মানে অন্যভাবে তাদের চোখের সামনে একটা পর্দা ক্রিয়েট হয়েছিল যেটা নিজের সংস্কৃতি থেকে অনেকটা সরে আসছিল। কিন্তু এই বিষয়গুলো পোস্ট মডার্ন থিওরি এসে আমাদেরকে অনেকটা বুঝালো। সেই কারণে দেখা যাচ্ছে আমাদের ভারতেও যে বিষয়গুলো আগে ইংলিশকে অনেক প্রাধান্য দেওয়া হতো, মাতৃভাষাকে অতটা গুরুত্ব দেওয়া হতো না। লিখছি, ঠিক আছে? এটা এখন অর্ধেক হয়ে আছে, অনেকদিন আগে শুরু করেছিলাম, তুমি বলাতে আবার মনে পড়ে গেল আমার। অর্ধেক করে রেখেছি ব্যাপারটা। কথাটা হচ্ছে এটাও এক প্রকার এক্সপ্লয়টেশন, মাথায় রাখো জিনিস। তারা আজকে তুমি দেখবে, তুমি যখন গুগলে যাচ্ছ, গুগল তোমাকে কিন্তু বাংলাতেও আর্টিকেল বের করে দিচ্ছে। এটা বোঝো ভালো করে। আমি তোমাদেরকে বলেছিলাম লিবারালিজম পড়াতে গিয়ে বা আলোচনা, যে লিবারালিজম সবসময় তার চরিত্রের বদল ঘটায়, এবং লিবারালিজম এমন একটা আইডিয়া গোটা বিশ্ব জুড়ে ডমিনেটিং। কেন? তার কারণ বিভিন্ন ফিলসফি গুলোর যে বেসিক জায়গাগুলো আছে, পজিটিভ যে জিনিসগুলো যেগুলো আছে, সেখানে শুষে নেয়, শুষে নেয়। এখন দেখো তো, এই অ্যামাজন, গুগল, ফেসবুক, টুইটার বা যে কোনো কোম্পানি কার প্রতিনিধিত্ব করছে? এই লিবারালিজমেরই প্রতিনিধিত্ব করছে, মডার্নাইজেশন প্রতিনিধিত্ব করছে। তারা যে অন্য দেশ থেকে এসেছে, এখানে এসেছে এক প্রকার। কিন্তু এখন পোস্ট মডার্ন আইডিয়াগুলোর মধ্যে যেহেতু নিজস্বতার কনসেপ্ট গড়ে উঠেছে, তারা কি করছে না, এখন সেগুলোও কিন্তু ভ্যালুস দিচ্ছে নিজের সিস্টেমের মধ্যে, যাতে মানুষ ওকে কমপ্লিটলি ছুঁড়ে ফেলে না দেয়। তো গুগলে এতদিন তুমি সার্চ করলে তুমি বাংলা, ইংরেজি ছাড়া বাংলা পেতে না। এখন তুমি সার্চ করলে বাংলা পাবে। এই বাংলাটা তারা দিচ্ছে কেন? বাংলাটা দিচ্ছে তারা, অবশ্যই তুমি হয়তো বলবে তাতে এটার মধ্যে দিয়ে আমার হয়তো স্বাধীনতা বৃদ্ধি পেয়েছে, কারণ আমি এটা করাতে পেরেছি তাকে জোর জবরদস্তি। হ্যাঁ, টু সাম এক্সটেন্ট ইউ ক্যান সে দ্যাট ইয়েস, ইউ উইন দ্য গেম, or উই ওন দ্য গেম। তুমি গেমটা জয়লাভ করে ফেলে। কিন্তু বিষয়টা হচ্ছে যে তুমি, হ্যাঁ, এটাও মাথায় রাখো যে ওরা যখন এটা দিচ্ছে তোমাকে, তখন কিন্তু ওরা ওই ভাবনা থেকেই দিচ্ছে তোমাকে যে ওরা যাতে আরো এক্সপ্লয়টেশন তোমাকে বেশি করে করতে পারে। তা নিজের শ্রীবৃদ্ধি করা বা এক্সপ্লয়টেশন তোমার উপর বেশি করে আরো করার জন্য কিন্তু তোমাকে বাংলা ভাষায় করতে দিচ্ছে। মানে তার মানে আমরা যতটা পর্যন্ত ভাবছি মডার্নাইজেশন কেও, তার থেকে ওরা একটা অনেকটা এগিয়ে চলে গেছে। আমার রিসার্চের মধ্যে তোমরা প্রকাশিত হলে এটাই পাবে, আমি আগেই বলে দিচ্ছি, এখন আর কাউকে বলো না। যে আজকে আমাদেরকে যেগুলো দেখানো হচ্ছে, যেগুলো পড়ানো হচ্ছে, যেগুলো শেখানো হচ্ছে, যা কিছু আমরা পাচ্ছি, তো এটা তো আমাদের নিড, আমাদের ডিমান্ড। আমাদের ডিমান্ড আমাদের মতো করে কারা ফুল করছে? আমরা ফুলফিল করছি কি না? ওরাই ফুলফিল করিয়ে দিচ্ছে আমাদের ডিমান্ডটা। আমাদের কি চাই? বাড়িতে বসে আমি হোম ডেলিভারি চাই। অর্ডার কাকে দিলে? অ্যামাজনকে অর্ডার দিলে। অ্যামাজনের কোম্পানিটা কোথাকার? আমেরিকার। তাহলে এই বেনিফিটটা কে পাবে? অর্ডার দেওয়াতে যে ট্যাক্সটা সেখান থেকে কেটে নেবে, সে টাকাটা কার ঘরে ঢুকবে? এর ঘরে ঢুকবে না আমেরিকার ঘরে ঢুকবে? তাহলে আজকে তোমাকে ওই স্কোপটা সে দিয়েছে, দেওয়ার মধ্য দিয়ে কি করেছে, দেওয়ার মধ্য দিয়ে তোমার স্বাধীনতাটা হয়তো 10% বৃদ্ধি পেলে, ওর স্বাধীনতাটা বা ওর লাভটা, তোমার লাভ যদি 10% হয়, ওর লাভটা ওখানে কিন্তু 50% বা 10%, 10 এর অ্যাটলিস্ট বেশি। লং রানে সেটা কিন্তু অনেক বেশি। তাহলে আমরা যেটাকে বলছি হয়তো, মানে এটাও আমার আমার ক্রিটিসিজম, পোস্ট কলোনিয়ালকে আমার এটা ক্রিটিসিজম। আবার আমি এটা নিয়ে লিখি যে যেটা আমরা ভাবছি, যেটা আমরা ভাবছি যে এটা আমাদের উন্নতি,
স্যার কিছু শোনা যাচ্ছে না। কিছুই শোনা গেল না।